বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, অন্য কারণে আমার নিজেরই বাসরটা আজকে। ভাবতেই বুকের ছাতিটা 56 ইঞ্চি চওড়া হয়ে যাচ্ছে। ভাবা যায় এই পিচ্চি ছেলেটাও নাকি বিয়ে করেছে, তাও আবার একটা সিনিয়র জেদি আর রাগী মেয়েকে। যাই হোক, কেলেঙ্কারি বাদ দিয়ে এখন গল্পে আসা যাক। আসলে বিয়েটা আমি করতে চাইনি, মেয়েটা এক প্রকার জোর করে ধরেই আমাকে বিয়ে করেছে। অবশ্য যে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি সেখানে আমার থাকার কথা ছিল না। আমারই বড় ভাই, না না না, আপন নয়, আগের গল্পে তো আপন ভাই ছিল, আর এই গল্পে চাচাতো ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল। বারবার মেয়েটা মেয়েটা কাকে বলছি? ও তো আস্ত একটা জল্লাদ। জল্লাদ বললে ভুল হবে, রাগের হাড়ি একটা। তবে যাইব কি, মেয়েটা দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। দেখেছেন কাণ্ড, মেয়েটা মেয়েটা করছি সেই তখন থেকে। ও তো এখন আমার বউ। আমার বউয়ের নাম মিসমি। ভাবতেই অবাক লাগছে, দুদিন আগেও যাকে আপু ডেকেছি সে এখন আমারই ঘরের যে বসে আছে। অবশ্য মেয়েটার এই ঘরে থাকার কথা ছিল না। এতক্ষণে হয়তো আমার চাচাতো ভাই ইমনের সাথে ওর বাসর হয়ে যেত। বিয়েটা অবশ্য ইমন কিংবা মিসমি কেউই করতে চায়নি। এক প্রকার বাসা থেকে জোর করে ওদের বিয়েটা ঠিক করেছিল। মিসমি ইমন ভাইকে বিয়ে করতে চায়নি। বাসা থেকে ওদের সম্পর্কের বিষয়টা অর্থাৎ ওদের বন্ধুত্বটা দেখে সবাই ভেবেছিল দুজনের মাঝে কোনো রকম প্রেমের সম্পর্ক আছে। তাই পরিবারের কেউ না জেনে না শুনে ওদের বিয়েটা ঠিক করে দেয়। ইমন ভাইয়া অর্থাৎ আমার চাচাতো ভাই যখন বাসায় আসে তখন ওর বিয়ের কথাটা জানার পর যেন এক প্রকার পাগল হয়ে দৌড়ে গেছিল মিসমির বাসায়। তারপর মিসমির সাথে দেখা করে জানতে পারে মিসমি আপু থুকু, এখন তো মিসমি আমার বউ। যাই হোক, আমার বউ মিসমি তখন বলে ও কিছুই জানতো না। দেখেছেন কাণ্ড, বউ হয়ে আমার লাইফে আসে তাতেই উল্টাপাল্টা বলতে আরম্ভ করেছি। না জানি বাকিরা জীবনে এই মেয়েটা কি পরিমাণে আমাকে জ্বালাবে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু মিসমি এমন করে আমার আব্বু আম্মুর সাথে কান্নাকাটি করে বলেছে যে আমরা নাকি রিলেশনে আছি। এসব শোনার পর তো আমার পটল ভাঙ্গা থেকে অন্তত একবেলা ঘুরে আসা ইচ্ছা করেছিল। মেয়েটা এত বড় একটা মিথ্যা কথা কি করে বলতে পারলো? মিসমির সাথে আমার দেখা হয়েছে 6টা মাস আগে, তাও আবার ভাইয়ার কারণে। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড মিসমি। মিসমি নাকি আমাকে পছন্দ করত। এসব কথা আমি আজকে বিয়ের পরে জানতে পারলাম। বাসর ঘরের সামনে আসার আগে ইমন ভাইয়া আমাকে কল করে বলল যে সবটা নাকি মিসমির প্ল্যান ছিল। বিয়ের 2 দিন আগে যখন মিসমির সাথে ইমন ভাইয়ের কথা হয় তখন নাকি মিসমি বলেছে এই বিয়েটা ও করতে চায় না, যদি কাউকে বিয়ে করে সেটা আমাকেই করবে। এমন একটা আগুন সুন্দরী কি করে আমার মতো একটা হ্যাংলা পাতলা বজ্জা ছেলেকে পছন্দ হলো জানি না। না মানে ওই আর কি, সবাই আমাকে হাড়ে বজ্জাত বলে, আসলে একটু দোষ তো ওই জন্য। যাই হোক, নিজের গুণগান গাওয়া বাদ দেই, গল্পে ফিরি। এক প্রকার জোর করে ধরেই আব্বু আম্মু আমাকে মিসমির সাথে বিয়ে দিয়েছে। আব্বু আম্মুকে জিজ্ঞেস করেছিলাম ওরা এই বিয়েতে খুশি কিনা। আম্মু তো একেবারে 2 পায়ের আছে, বলে কিনা মেয়েটাকে আম্মুর অসম্ভব রকমের পছন্দ হয়েছে। আম্মু আর মিসমি নাকি বিয়ের আগের দিনে কথা হয়েছে। আম্মুকে মিসমি সবটাই বলেছে, আর বিয়ের দিন এসে আমাকে সবাই এসব জানালো। তারপর জোরপূর্বক ধরে বেঁধে মেয়েটার সাথে আমার বিয়ে দিল। জয়েন্ট ফ্যামিলি আমাদের, সেজন্য আমাদের বাসাতেই বিয়ের অনুষ্ঠানটা ছিল। আর মিসমিদের বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে যখন স্টেজের কাছে যাই তখন জোর করে ধরে আমাকে মিসমির পাশে বসিয়ে দেওয়া হলো। প্রথমে মজা ভাবলেও পরবর্তীতে কাজী সাহেব আমাকে সই করতে বলল। তখন তো আমি অবাক হয়েছিলাম। তারপর বিষয়টা জিজ্ঞেস করতেই সবকিছু আমাকে বলা হলো। আব্বুর রাগী চোখের দিকে তাকিয়ে আর আম্মুর কান্নাকাটি দেখে বিয়ে করতে বাধ্য হয়েছি। এক প্রকার হুলস্থুল বেঁধে গিয়েছিল বিয়ে বাড়িতে। আর বাধারই কথা, এত বড় একটা কাণ্ড ঘটলো তাও আবার হুটহাট করে। মানুষ বলা বলি তো করবে। আমাকে যখন জোর করে ধরে বিয়েটা দিল তখন মিসমিকে বলেছিলাম আমার সময় লাগবে বিয়ে করতে। সদ্য কিছু একটার মধ্যে থেকে বেরিয়েছি, তার মধ্যেই এসব আর কি। অবশেষে ভয়ে আর এতগুলো মানুষের সামনে সম্মানটা খোয়া যাবে ভেবেই বিয়েটা করতে হয়েছে। বিয়ের পর্ব শেষ করে বাসায় ফিরেছি। সবার মুখে একই কথা, আমি নাকি একটা পরীকে বিয়ে করে নিয়েছি। পরী না ছাই, রাগের টিপ্পা একটা। যবে থেকে মেয়েটাকে দেখেছি তবে থেকে দেখে হলেও বজ্জাত মেয়েটা খালি আমার গালগুলো টেনে দেয়। আজব, আমার গালগুলো নাকি টমেটোর মতো। আগে শুনেছি মেয়েদের গাল নাকি টমেটোর মতো। এই মেয়েটা যে কি পেয়েছে আমার মধ্যে
নিজেই সেটা বুঝতে পারছি না। সে নাকি আমাকে অনেক ভালোবাসে। আজব না বিষয়টা। ইমন ভাইয়াকে যখন জিজ্ঞেস করেছিলাম মেয়েটা আমার মাঝে কি দেখেছে, তখন ভাইয়া বলেছিল, আমি কি করে বলবো? জানি না মিসমি তোর মাঝে কি এমন দেখেছে। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তখন কি বলেছিল মেয়েটা জানিস? জানার জন্য কল করলাম। এখন বল কি বলেছিল। আমি মিসমিকে বলেছিলাম তোর মতো একটা পিচ্চি ছেলের মাঝে ও কি এমন দেখলো, তার উপর আবার বিয়েও করবে। তখন মিসমি বলেছিল, শোন, আমি তোর ভাইকে অনেক আগে থেকেই পছন্দ করি। যেদিন থেকে ওকে কলেজে দেখেছিলাম সেদিন থেকেই ওকে আমার ভালো লাগতো। যে এটা চঞ্চল স্বভাব, সবার সাথেই খুব সহজেই মিশে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, ওর মাঝে কেমন আদুরে আদুরে একটা ব্যাপার আছে। এই কিউট পিচ্চিটা না তোর ভাই, সেটা আগে জানলে অনেক আগেই ওর পেছনে দিতাম। আচ্ছা, এত ছেলে তোর পেছনে পড়ে আছে, এত হ্যান্ডসাম আর এত সিনিয়র ছেলে তোর জন্য পাগল, তাহলে তুই কেন শেষমেশ আমার ওই পিচ্চি ভাইটার প্রেমে পড়লি? সিনিয়রদের সাথে প্রেম করে মজা আছে নাকি? আর প্রেম জিনিসটা সবার ক্ষেত্রে আসে না। তোর পিচ্চি ভাইটাকে দেখে আমার কেমন প্রেম প্রেম পায় রে। সেই জন্যই তো আমার চোখ অন্য কারোর দিকে আটকায়নি। কিন্তু তোর ভাই আমার জুনিয়র হওয়ার পরেও ওকে ভালোবাসি। কী করে ওকে ভালোবাসার কথা বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর যখনই কিছু করব তার আগেই এক্সাম শুরু হয়ে গেল। তাহলে কি করে তোর ভাইয়ের পিছনে সময় দেব? নিজের কাজে নিজেই লজ্জা লাগছিল। শেষে জুনিয়র একটা ছেলের প্রেমে পড়েছি। তোর বাসায় যতদিন যাওয়া আসা ছিল ওর সাথে তেমন করে আমার কোনো কথাই হয়নি। পিচিটার সাথে সুযোগ বুঝে একটু কথা বলবো, সেই উপায় নেই। এর মাঝেই হুটহাট করে দেখ, তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে দুজনকে জোর করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এখন কি করবো ইমন? ফ্যামিলির সবাইকে বলেছিলাম আমি এই বিয়েতে রাজি না। আমিও জানতাম না তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে। আসলে তোকে নিয়ে আমার মনে তেমন কোনো চিন্তাই নেই। তুই শুধু আমার ফ্রেন্ড, আমিও শুধু তোকে ফ্রেন্ডই ভাবি। এই কথাটাই কাউকে বোঝাতে পারি না। কি করব বলতো? আমি তোর ভাইয়ের সাথে প্রেমে তো করতেই পারলাম না, উল্টো ওকে আমার হারাতে হচ্ছে। সব তোর জন্য হয়েছে কুত্তা। একটাবার অন্তত সবাইকে বলতে আমাদের মাঝে কিছুই নেই, তাহলে কি এমন ক্ষতি হতো শুনি? শোন, এখন আমার উপর এত দোষ দিয়ে লাভ নেই। যা হয়েছে হয়েছে, এর একটা সমাধান বের করতে হবে। সমাধান একটাই, তুই এই বিয়েটা করবি না। বাসার সবাইকে বলবি তুই এই বিয়েটা করবি না। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আর ঈশানের মাঝে সম্পর্ক আছে। আমাদের প্রেমটা অনেক দিন, কিন্তু ঈশান আমার জুনিয়র হয় কাউকে বলতে পারিনি। আর আমি কিছু বলার আগেই তোমরা বিয়েটা ঠিক করে ফেলেছ। আমরা কেউ আর বিয়েতে রাজি নয়। তাহলে দেখবি সেই সম্মান বাঁচানোর জন্য হলেও আমাদের দুইজনের বিয়ে দিয়ে দিবে। ইমন ভাইয়ের কথাগুলো শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা ভাইয়া, তুমি কি আবুল? তুমি আমাকে আগে বলতে পারতে না? আমি এই মেয়েটাকে বুঝিয়ে বলতাম। কথা বলে লাভ নেই রে ভাই। মেয়েটা একবার যে কথা বলে সেটা করেই ছাড়ে। আর ও কি পরিমাণে রাজি জেদি সেটা তুই খুব ভালো করেই জানিস। এখন ভালো হয় তুই বিয়েটা করে নে। আর শোন ভাই, মিসমি একবার যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। ওর তোকে ভালো লেগেছে, তাই তোকে বিয়ে করতে চাচ্ছে। কথা না বাড়িয়ে বিয়েটা করে নিয়েছিস, এখন ভালোই ভালোই সংসার কর। মিসমি তোকে অনেক ভালোবাসবে দেখিস। আজব, সিনিয়র একটা মেয়ের সাথে কিভাবে সংসার করব ভাবতেই লজ্জা লাগছে। আর তার উপর কি না। থাক ভাই, তোমাকে আর ওই বাসর ঘরের গল্প আমাকে শোনাতে হবে না। যা করবে নিজেদের মধ্যেই থাক। তবে একটা কথা, চেষ্টা কর ভালো থাকার, দেখবি। একটা কথা, চেষ্টা কর ভালো থাকার, দেখবি ওকে ঠিকই ভালোবাসতে পারবি। আর এসব সিনিয়র জুনিয়র কোনো ফ্যাক্ট নয়। হুটহাট করে এরকম বললেই কি ভালোবাসা যায় নাকি? সময় লাগবে না? তাছাড়া জোর করে ধরে বিয়েটা দিয়েছো, এখন সময় লাগবে। ওকে কি হ্যান্ডেল করব সেটাই তো ভাবতে পারছি না। আজব, তোর কি এক্সপিরিয়েন্সের জন্য দাঁড়িয়ে আছিস? ওর কথা মতো চলার চেষ্টা কর, দেখিস সব ঠিক হয়ে যাবে। দুদিনেই মিসমি তোর জন্য একদম পাগল হয়ে যাবে। আর হ্যাঁ, ওর কিন্তু আগে কোনো রিলেশন ছিল না, একদম ফ্রেশ। কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ায়নি। আবার অনেক ছেলেই প্রপোজ করেছে, তারপরও কাউকে অ্যাকসেপ্ট করেনি। শেষে কিনা আমার এই পিচ্ছি ভাইটাকে ভালোবেসে ফেললো। থাক, আর প্যাম মারতে হবে না। সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে এখন বলা হচ্ছে ভালোবাসবে। রাখো তোমার ভালোবাসাবাসি। রাগে দুঃখে মনে হচ্ছে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলি। এক প্রকার রাগ নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কি থেকে কি করব, কি বলবো কিছুই বুঝতে পারছি না। এগিয়ে গিয়ে ফোন আর পার্সটা টি টেবিলের উপর রাখলাম। মেয়েটা উঠে এসে আমাকে সালাম করবে, তখন আমি ওর সামনে থেকে সরে গেলাম আর বলতে আরম্ভ করলাম, এ কি, ছি ছি ছি, আপনি এসব কি করছেন? আপনি আমার থেকে পুরো 3 বছরের সিনিয়র। আপনি কিনা আমার পায়ে হাত দিয়ে সালাম করছেন? ভুলেও আর এমনটা করবেন না। তাতে কি আছে? তুমি তো এখন আমার স্বামী। তাছাড়া তোমাকে আমি ভালোবাসি।
ভালোবাসা না চাই, একটা গেম খেলেছেন আপনারা আমার সাথে, কি জন্য এরকমটা করলেন? হ্যাঁ, শেষে আমার মতো একটা পিচ্চি ছেলেকে আবার আপনার পছন্দ হলো, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? এমন করে বলছো কেন? শোনো, তুমি তো আমার বর। তুমি আমাকে ভালো আজ না হলেও বাসবে তো, আর কালকে হলেও তো বাসবে। আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি আমার কাজেই বুঝতে পারবে। আমি তো তোমাকে জোর করতে চাই না কোনো বিষয়ে। এটা ঠিক যে বিয়েটা জোর করেই করতে হলো, না হলে তোমাকে আমার হারাতে হতো। আর তোমাদের ফ্যামিলি আর আমার ফ্যামিলি জোরপূর্বক তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটা ঠিক করেছে। ঈশান আমার শুধু ক্লাসমেটই ছিল, বিশ্বাস করো আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না। তুমি ইমনের থেকে সবটা জেনে নিও। আর এই বিয়েটার পিছনে ইমনের সম্পূর্ণ অবদান ছিল। ওর কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। কখনো ওরই অবদান আমি ভুলতে পারবো না। আমিও ভুলতে পারবো না। দুজনে মিলে আমার এত বড় একটা সর্বনাশ করেছে আমার। আমি কি করে এত তাড়াতাড়ি সবটা ভুলে যাই বলুন? কী সব কথা এগুলোকে বলে? নতুন বউ এসেছে ঘরে, কোথায় সুন্দর করে আমাকে ডাকবে, ভালোবাসার কথা বলবে, তা না করে রাগ করে কথা বলছো। মুখ কি নিমের রস দিয়েছেন নাকি কেউ? হ্যাঁ, আমি ভালো করে কথা বলতে পারি না। যে ভালো করে কথা বলতে পারে তার কাছে যান। আমি সবটা শিখিয়ে পড়িয়ে নেব। এখন চলো শুরু করি যান। শুরু করি মানে কি শুরু করবেন? আর কি 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 বলছেন? আপনার হাবভাব আমার ভালো ঠেকছে না। মেয়েটা দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে আমার দিকে এগোতে নিলেই আমি পেছাতে আরম্ভ করলাম। কি আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? কথাটা বলতেই মেয়েটা আমাকে দেয়ালের সাথে ঠেকে আমার গায়ের উপর দুবার রেখে পাঞ্জাবির কলারটা দুই হাতে খামচে ধরলো। মিসমি একটু উঁচু হয়ে যখনই আমার ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতে নেবে, আমি মুখটা সরিয়ে ফেললাম। আমার কাজে মিসমি প্রচুর পরিমাণে বিরক্তি প্রকাশ করলো। আমি মিসমিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মেয়েটা রাগী কণ্ঠে বলল, ঈশান, আমাকে রাগিয়ে দিও না। আমার দিকে তাকাও যান। আমার চোখে মিষ্টিটা পেলে তুমি আর আমার থেকে দূরে থাকতে পারবে না। দরকার নেই আমার অমন মিষ্টির। আমি এগুলো পারি না, এগুলো আমার দ্বারা সম্ভব না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি কি না আমার সাথে? কথাটা বলতেই মেয়েটা বেজায় পরিমাণে রেগে গেল। আমার বুকে কিলঘুষি মারতে আরম্ভ করলো। আমি ওকে ছাড়িয়ে নেওয়ার জন্য বললাম, এ কি আপু, আপনি কি করছেন? কুত্তা হারামি, তুই আমাকে আপু বললি? আর কি বললি তুই? তুই আমার ছোট ভাইয়ের মতো? আমি তোর বউ হয়ে রে হতভাগা, আর তুই হাজবেন্ড, আমার হাজবেন্ড। বউয়ের কাছে এসে বলছে আমি তোমার ছোট ভাইয়ের মতো। আজও দুদিন পর ছোট্ট একটা বাচ্চার বাবা হয়ে যাবে, সে বলছে ছোট ভাই। ঈশান দেখো, এসব নাটক না করে আমাকে ভালোবাসো। জান, আসো শুরু করি। আর আমি খুব ভালো করে জানি তুমি এগুলোতে এক্সপার্ট। আমাদের মাঝে সবটা আজ হলেও হবে আর কাল হলেও হবে, তাই নাটক না করে এখন চলো শুরু করি। ছি 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 ছি, আমার দ্বারা এগুলো হবে না। আমি একটা ভদ্র করে ছেলে, আমি কিনা এগুলো করব? দেখুন আপু, আমার দ্বারা এগুলো হবে না। বলছি কি, আমাকে ছেড়ে দিলে না আমি একটু শুয়ে পড়তাম। কি বললে? না না না, মানে আসলে কি বললাম বলুন তো, বুঝতে পারছি না এখন আবার রাগের কারণটা কি। মেয়েটা আবারও কয়েকটা কেলঘুষি মারতেই আমি ওর দু বাহুতে ধরলাম। আটকানোর চেষ্টা করতে মেয়েটা হুটহাট করে আমাকে জড়িয়ে ধরলো, বুকের মাঝে মুখ গুজে দিল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। মিসমি আমাকে জড়িয়ে ধরে রেখে লজ্জা মাখে কণ্ঠে বলল, জান এমন করছো কেন? আমি কি দেখতে খারাপ জান? তোমার বউ হওয়ার জন্য যোগ্য না? তোমার আপু আম্মু আমাকে কত পছন্দ করেছে দেখো, একবার বলতেই রাজি হয়ে গেছে, আর তুমি আমাকে মেনে নিতে পারছো না? হাজারটা ছেলে আমার পিছনে লাইন দিয়ে পড়ে আছে প্রেম করার জন্য, সেখানে তুমি তো ভাগ্যবান, এত সুন্দর একটা বউ পেয়েছো। তোমার যদি আমাকে মেনে নিতে সময় লাগে তাহলে নাও, তারপর আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। ঈশান, আমি তোমার অবহেলা মানতে পারবো না। আমাদের বিয়েটা তাড়াহুড়ো করে হয়েছে। আমি জানতাম না আমাদের দুই পরিবার মিলে মানে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমি ইমনকে বন্ধু হিসেবেই পছন্দ করি, এর জন্য আমার মনে কোনো অনুভূতি তো দূরে থাক, ওসব নিয়ে আমি কখনো ভাবিও নি। ইমন আমার ক্লাসমেট আর ভাইয়ের মতোই দেখেছি। ইমন আর আমার পছন্দ একদম সম্পূর্ণ আলাদা। ও কখনো আমার মন মতো হতে পারবে না। আমি ওকে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্তটা নিইনি, কিন্তু তোমার মাঝে আমি সবটাই আছে, ঠিক যেমনটা আমার হাজব্যান্ডের মাঝে চেয়েছি। প্লিজ শোনা, তুমি দরকার পড়লে সময় নাও, তারপর আমাকে একটু মেনে নেওয়ার চেষ্টা করো, একটু ভালোবাসো। আমি জানি একটা সিনিয়র মেয়েকে একটা জুনিয়র ছেলে এত সহজে বউ হিসেবে মেনে নিতে পারে না, আর আমাদের সম্পর্ক স্বাভাবিকও না। আর না, আগে কখনো আমাদের সম্পর্ক ছিল। তাহলে আব্বু আমার কাছে মিথ্যা কেন বলেছিলেন? আমাদের মাঝে সম্পর্ক আছে, অনেক দিন ধরে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওইটা তোমাকে পাওয়ার জন্যই করেছিলাম। সরি সোনা, তোমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। আসলে জানানোর মতো পরিস্থিতিই ছিল না।
তাই এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। তারপরেও তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। একটাবার যখন তোমাকে স্বামী হিসেবে পেয়েছি তখন আর তোমাকে ছেড়ে কখনো দূরে যেতে চাই না ঈশান। আমি এটাই বুঝতে পারছি না, আপনি আমার মধ্যে কি এমন দেখলেন যে আমার মতো একটা পিচ্চি ছেলেকে আপনার ভালোবাসতে হলো? আপনার এই মোহটা দুদিনেই কেটে যাবে, তারপর আর মনে হবে না যে আপনি আমাকে ভালোবাসেন। যখন বুঝতে পারবেন যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, আর কত বড় ভুল করেছেন আপনি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে। আমাকে কি তোমার মতো পিচ্চি বাচ্চা মনে হয় যে আমি 2 দিনেই আবেগ ভুলে যাব? আর আবেগ কাকে বলছো ঈশান? এইটা আমার মন থেকে আসছে। তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। যদি বলো কি জন্য ভালো লেগেছিল সেটা তো বলতে পারবো না, তবে ভালোবাসি এটা বলতে পারবো। কেন জানি মনে হয়েছিল এই পিচ্চিটাকে আমার চাই, খুব কাছে চাই। আমাকে একটাবার জানাতে পারতেন, আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি জানি তোমার কোনো পছন্দ নেই, আর জানানোর মতো সময় ছিল না। ঈশান প্লিজ রাগ করো না। এটা নিয়ে আমি চাইছি না এই মুহূর্তটাকে কোনো রাগ অভিমান হোক। প্লিজ শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ভালোবাসি বলেই তোমাকে বিয়ে করেছি। এখন তুমি আমাকে ভালোবাসো না, সেজন্য আমার প্রতি তোমার রাগ কাজ করছে। কিন্তু একটা সময় আমার ভালোবাসি আমাকে ভালোবাসতে বাধ্য করবে। আমি তোমাকে ভালোবেসে সবটা শিখে পড়িয়ে দেবো। সব ঠিক হয়ে যাবে, দেখবে একটা সময় তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না ঈশান। সত্যি বলতে আমার মতামত জানা কিংবা আমাকে সবটা জানানোর কোনো ইচ্ছেই আপনাদের ছিল না, তাই না? সবটা আপনারা প্ল্যান করেই করেছেন। আমার জন্য আমার অন্য কারোর সাথে সম্পর্ক থাকতেও পারতো, তাহলে সেই মেয়েটার কি হতো বলেন? ঈশান আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে করেছি। প্লিজ এখন রাগ করে থেকো না। শোনা প্লিজ আমার দিকে তাকাও। আমি সিরিয়াস কথা বলছি, আর আপনার কাছে এসব ফাজলামি মনে হচ্ছে? সবসময় আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন, যেটা আপনার পছন্দ সেটাই আপনার পেতে হবে। না পাওয়া বলতেও যে জীবনে কিছু থাকে সেটা অন্যথাও আপনার জানা নেই। বাবু প্লিজ রাগ করো না, এখন আমাকে একটু আদর করো। তোমার ভালোবাসা, তোমার স্পর্শ, এগুলো আমার খুব করে চাই। আজকের এই সময়টা প্লিজ নষ্ট করে দিও না। রাগটা পরে দেখিও। আচ্ছা তুমি কালকে থেকে যতবারও রাগ করে দেখিও, তারপর আজকে আমাকে একটু আদর করো শোনো। আপনি কি নির্লজ্জ বেহায়া নাকি? একটা পিচ্চি ছেলের কাছে এসব বলছেন? আপনার কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। না হলে নিজের থেকে 3 বছরের জুনিয়র একটা ছেলেকে কখনো কেউ ভালোবাসে? দেখো শোনো, এবার কিন্তু তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। স্বামী স্ত্রীর মাঝে কখনোই সিনিয়র জুনিয়র বলতে কিছু হয় না। আমি এগুলো নিয়ে ভাবি না। ঈশান ভালোবাসলে সবটাই সম্ভব। মানুষ নিজে থেকে অনেক ছোট মেয়েকেও, তাহলে সেটা মেয়েদের ক্ষেত্রে হলে কি সমস্যা? আমি নিজের থেকে 3 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করেছি, তাই বলে তুমি আমাকে এইসব বলতে পারতাম না ঈশান। মেয়েটার কথাতে আমি চুপ করে রইলাম, কি জবাব দেবো জানি না। মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে আছে, দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। মিসমেকে বসে যে দাঁড়িয়ে আছে আমার সামনে। যে কোনো পুরুষের নিজেকে কন্ট্রোল করাটাই কষ্ট হয়ে যাবে যখন বারবার ভাববে এই মেয়েটা ওর বউ। কথাগুলো ভেবে মিসমের দিক থেকে চোখটা ফিরে নিতে যাব, তখন মেয়েটা আমার মুখের 2 পাশে হাত রেখে পুরো মুখটা হাতের মধ্যে নিয়ে নিল। তারপর আলতো করে আমার ঠোঁটজোড়ার সাথে ঠোঁটজোড়া ছোঁয়ালো। ভেতরে কেমন যেন একটা অনুভূতি ঝড় বয়ে গেল মনের মধ্যে। মেয়েটার নরম কোমল ঠোঁটের স্পর্শে এক মুহূর্তের জন্য ভেতরে যেন ভূমিকম্প হয়ে গেল। এই বুঝি জ্ঞান হারাবো। জানি না কি হবে আর কি করব। আমি পারছি না মেয়েটাকে সরিয়ে দিতে। মিসমি সেটা বুঝতে পেরে হুটহাট করে আমার হাত দুটো নিয়ে নিজের উন্মুক্ত সাদা ধবধবে কোমরে রাখলো। আমার হাত পাগুলো অসাড় হয়ে আসে, আর কিছু করতেও পারছি না। মিসমি আমার থেকে সিনিয়র হলেও আমার থেকে মেয়েটা অনেকটাই ঘাটো। আমার থুতনিতে এসে মিসমির মাথাটা ঠেকে যায়। মেয়েটা আমার আরো কাছে চলে আসলো, তারপর পা দুটো আবার উঁচু করে আমার ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। কিন্তু এবার আর মিসমি ছোট করে চুমু খায়নি। পাক্কা 10 মিনিট যাবৎ আমার ঠোঁটের উপর অত্যাচার চালালো। এটাকে অত্যাচার বলে ভুল হবে, যাকে বলে রোমান্টিক টর্চার। মেয়েটা এমন কর্মকাণ্ডে আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। হাত দুটো এখনো মেয়েটার কোমরে রাখা, পুরো শরীরটা অসাড় হয়ে আসছে। কেন জানি পারছি না মেয়েটাকে আটকাতে। মেয়েটা 10 মিনিট যাবৎ ঠোঁটে স্পর্শ দিয়ে যখন আমার থেকে কোনো রেসপন্স পেল না, সাথে সাথে আমাকে ছেড়ে দিল। তারপর চোখে পানি ছেড়ে দিয়ে আমার বুকে মুখ গুজে দিল। মেয়েটা আমার পাঞ্জাবিটা শক্ত করে খামচে ধরলো। এখন ওর কোমরে জড়িয়ে ধরে রেখেছি। মেয়েটা ফুপিয়ে উঠলো, আমার বুকের মধ্যে কান্না করে উঠলো। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলাম। একটা সময় আমাকে ছেড়ে দিয়ে মিসমি ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে বেরিয়ে আসলো। আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি দেখে মিসমি বলল, ঠিক আছে তুমি সময় নাও, কিন্তু দিন শেষে আমার তোমাকে চাই ঈশান।
আমি তোমার অবহেলাটা চাই না। তুমি আমাকে ভালোবাসতে পারবে না, আদর করবে না, ব্যাস আমি সেটা বুঝে গেছি। এখন তোমার কিচ্ছু করতে হবে না, কিন্তু দিন শেষে আমার তোমাকেই লাগবে। প্লিজ ঈশান, এখন এখানে দাঁড়িয়ে না থেকে লাইটটা অফ করে দাও। আমার ভালো লাগছে না কিছু, আমি একটু ঘুমাতে চাই। মিসমি কথাগুলো বলে বেডে শুয়ে পড়ল। মেয়েটা উল্টো দিকে ফিরে শুয়েছে। এখন কি করব? মেয়েটার পাশেই শুয়ে পড়বো নাকি দাঁড়িয়ে থাকবো? রুমে সোফা নেই, তাহলে কোথায় যা শোবো? কথাগুলো ভেবেই দাঁড়িয়ে রইলাম। মেয়েটা এবার রাগীভাবে আমার দিকে তাকিয়ে বলল, ঈশান, তুমি আসবে নাকি আমার আব্বু আম্মুকে রাখতে হবে? আমি কি বলবো? ওনাদের আদরের ছেলে আমাকে মেনে নিতে চাইছে না। মিসমি কথাতে মনে পড়ে গেল আব্বু বলেছিল যে এই বিয়েটা নিয়ে যদি আমি মিসমির সাথে কোনো রকম রাগ করি বা কোনো ঝামেলা হয় আর আব্বু যদি সেটা জানতে পারে তাহলে আমাকে একদম রাস্তায় দাঁড় করিয়ে ছাড়বে। কথাগুলো ভেবেই একটা শুকনো ঢোক গিলে ড্রিম লাইটটা অন করে দিলাম। কোথায় শুভ কি করব বুঝতে পারছি না। এবার মেয়েটা হঠাৎ করে উঠে এসে ধাক্কা মেরে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার ওপরে উঠে গেল। কিছুক্ষণ আমার চোখে চোখ রেখে তাকিয়ে রইল। মিসমির শরীর স্পর্শ পেতেই পুরো শরীরটা অসাড় হয়ে আসে। বুঝতে পারছি না এ কেমন অনুভূতি। জীবনে কখনো এরকম অনুভূতির সম্মুখীন হয়নি। মিসমি কিছুক্ষণ রাগে চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হুটহাট করে ও আমার পাশে শুয়ে পড়ল। মিসমি আর আমার মাঝে সামান্য দূরত্ব। মায়াবী চোখে তাকিয়ে আছে মেয়েটা। এবার হুটহাট করে আমার গালে হাত রাখলো। তারপর আমার নাকটা টেনে দিয়ে বলল, এই পিচ্ছি বর, শোনো, তোমার উপরে না রাগ করেও থাকা যাবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি এমন করেই আমাকে ঘায়েল করে ফেলবে। জান, তোমাকে ভালোবাসি, তাই বলেই তো বিয়ে করলাম। কি জন্য যে তোমার প্রেমে পড়েছিলাম জানি না, তবে আমার তোমাকে চাই শোনা। না মানে আসলে সারা দেশে এতগুলো ছেলে থাকতে শেষ পর্যন্ত আপনি নিজে থেকে জুনের একটা ছেলেকে কেন পছন্দ হলো? ঈশান, আর একটা বার যদি এইসব কথা বলো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আমাকে আদর করবে না, ভালোবাসবে না, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো, সেটা তুমি এখন মানবে না, তাও ঠিক আছে। কিন্তু এসব উল্টা আর ভুলভাল কথা বললে কিন্তু আমি সত্যি আব্বু আম্মুর কাছে গিয়ে কান্নাকাটি করে কিছু একটা বলে দেবো। তখন দেখো। কি 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 বলবেন আপনি? বলো, তুমি আমাকে এত ভালোবাসার পরও আপনি করে বলো। এসব আমি মানতে পারবো না ঈশান। হয় আমাকে নাম ধরে রাখবে, নাহলে আমাকে বউ বলে রাখবে। তারপরেও আপনি বলতে পারবে না, তুমি করে বলবে। এসব হয় নাকি? আপনি আমার থেকে সিনিয়র। তাছাড়া বিয়েটা হলেই কি এসব বলতে হবে? আপনাকে তুমি বলতে কেমন যেন আটকাবে। সেটা দেখা যাবে, আমি ঠিক জোর করে বানিয়ে নেব। এখন আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমার মধ্যে কিসের কমতি আছে? আমাকে কি তোমার একটুও পছন্দ হয় না ঈশান? আর 10জন ছেলে যেখানে আমাকে পছন্দ করে, এত করে পেতে চায়, সেখানে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না ঈশান? আমার মধ্যে কি এমন কমতি আছে যে তোমার বউ হওয়ার পক্ষে আমি যথেষ্ট নই? মেয়েটার কথাতে কোনো জবাব দিতে পারলাম না। কিছুক্ষণ যাবৎ ওর দিকে চেয়ে থাকলাম। লজ্জা লাগছে কেমন জানি। নিজের থেকে একটা সিনিয়র মেয়ের সাথে একই বেডে পাশাপাশি শুয়ে আছি। আমার কোনো এক বন্ধু বলেছিল যে বিয়ের পর একটা মাস তো আনইজি লাগবে বউয়ের সাথে একই বেডে শুতে। আমারও ঠিক তেমনটাই হচ্ছে। মিসমি আর একটু এগিয়ে আসলো। আমি পিছিয়ে যেতে নিলেই ও আমার হাতগুলো নিয়ে নিজের শরীরের উপর রাখলো। মেয়েটা নরম কোমল শরীরটার উপরে হাত রাখতে মেয়েটা আমার দিকে চেপে এসে আমার বুকের সাথে কেমন মিশে গেল। আমি চেষ্টা করে পারলাম না মিসমিকে সরিয়ে দিতে। মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, যতদিন নিজ থেকে ভালোবাসতে না পারবে, আমার এইটুকু ইচ্ছে পূরণ করো। তোমার বুকে আমার একটু জায়গা দিও। আমি প্রতিদিন তোমার বুকে শুতে চাই ঈশান, প্লিজ আমাকে সরিয়ে দিও না। জানি না এই মেয়েটার আবার কি হয়েছে, হঠাৎ করে এসব উদ্ভট কথা কেন বলছে। আমি তো নিজেই পাথরের মতো শক্ত হয়ে বরফের মতো জমে আছি। এই প্রথম কোনো মেয়ে আমার এতটা কাছে এসেছে। তার উপর মেয়েটা আমার বউ সম্পূর্ণরূপে, যার উপর আমার অধিকার আছে। কথাগুলো ভাবলেই নিজেকে কন্ট্রোল করতেই কষ্ট হয়ে যাচ্ছে। কি করে নিজেকে আটকাবো? এই মুহূর্তে যদি ওকে নিজের করে নেই কিংবা ওরকম কিছু আমাদের মাঝে ভুলবশত হয়ে যায়, তাহলে মেয়েটার সামনে কিভাবে মুখ দেখাবো? একটু আগেও যাকে বউ হিসেবে মানতে চাইনি, কেন আমাকে বিয়ে করেছে সেটা বারবার জানতে চেয়েছিলাম। তার উপর যদি স্বামীর অধিকার দেখায় তাহলে মনে করবে পুরুষ মানুষ এমনই। কথা বলতে বলতে মেয়েটা কখন যে বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। আমি জোরে মিসমিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে।
সারাটা রাত আমি আর ঘুমাতে পারলাম না। যখন মিসমির ঘুম ভাঙলো তখন চোখ মেলে তাকাতেই আমি চোখ জোড়া বন্ধ করে নিলাম। সারা রাত ঘুম হয়নি, চোখ বন্ধ করে রাখতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙলো মুখে পানির ঝাপটা পড়তে। পানির উৎস খুঁজতেই ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়লো। আয়নার সামনে মিসমি দাঁড়িয়ে চুলগুলো মুছছে। মিসমি মাত্রই গোসল করে এসেছে। কালো শাড়িতে মেয়েটাকে একদম স্নিগ্ধ লাগছে। নতুন কোনো সৌন্দর্য এসে ওর মাঝে আজকে ভিড় করেছে। বিয়ের প্রথম দিন মেয়েদের মনে হয় এতটা সুন্দর লাগে। নিজের বউ বলে বলছি না, মিসমিকে আজকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ইচ্ছে করছে মেয়েটাকে পেছন থেকে গিয়ে খুব গভীরভাবে ছুঁয়ে দেই। কালো শাড়িটা গলিয়ে পেটের সাদা ধবধবে কিছু অংশ দেখা যাচ্ছে। আর নাভি, সেটা তো বলতে গেলে অসম্ভব রকমের কিউট লাগছে। ইচ্ছে করছে আদর করে দেই ওইখানটায়। কি করব, নিজেকে তো আর আটকানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। এই মেয়েটা দেখছি প্রতিদিন নতুন নতুন রূপে এসে আমাকে পাগল করে দেবে। কিছুক্ষণ যাবৎ মিসমির দিকে তাকিয়ে রইলাম। একটা সময় মেয়েটা বুঝতে পেরে এগিয়ে আসলো আমার সামনে। তারপর গালে ও কপালে হাত দিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? এই, তোমার কি শরীর খারাপ লাগছে ঈশান? না মানে আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। মেয়েটার দিকে অমন করে তাকিয়ে থেকে এখন নিজেরই কেমন লজ্জায় পড়ে গেলাম। মেয়েটা এসে আমার পাশে বসলো আর বলতে লাগলো, নিজের বউকে দেখবে তার জন্য এভাবে লুকিয়ে দেখার কি আছে শোনা? কিছু বলতে পারলাম না। এর মাঝে দরজায় কেউ নক করতেই মিসমি বলল, আম্মু তুমি যাও, তোমার ছেলে মাত্র উঠলো, একটু পরেই আমরা আসছি। বুঝতে পারলাম আম্মু আমাদের ডেকেছে। এবার মেয়েটা উঠে শাড়ির আঁচলটা দিয়ে মাথায় ঘোমটা টানতে লাগলো। একদম অসম্ভব রকমের সুন্দরী লাগছিল মেয়েটাকে। মিসমি আমার দিকে তাকিয়ে তারপর হঠাৎ করে যখন আমার পায়ে হাত দিতে যাবে তখনই আমি সরে গেলাম আর বললাম, কালকে থেকে কি শুরু করেছেন? এগুলো করতে হবে না। এগুলো করলে মানুষের কাছে মানুষ ছোট হয়ে যায়। একমাত্র ওপরওয়ালার কাছেই নিজেকে ছোট করতে হয়। এগুলো বাদ দিন তো। না মানে আসলে ইচ্ছে করছিল। বউ সাজে আমাকে কেমন লাগছে একটাবার কালকে তো বললে না, কিন্তু আজকে কেমন লাগছে সেটা তো বলো শোনা। সুন্দর লাগছে। আমার কথাগুলো যেন আমার বউয়ের পছন্দ হলো না। রাগী কণ্ঠে বলল, শুধু সুন্দর, ভালো করে তো একটু প্রশংসা করতে পারতে। তোমার এত সুন্দর একটা বউ, 2-4 এলাকার মধ্যে এত সুন্দর বউ তুমি আর পাবে? না মানে তুমি আপনি আমার এরকম অদ্ভুত কথা শুনে মিসমি ভিক করে হেসে ফেললো। আসলে অসম্ভব রকমের সুন্দর লাগে ওকে। ঠোঁটের নিচে কালো তিলটা মেয়েটার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। আমি কথা বলছি না দেখে মিসমি আমার হাত ধরে টেনে উঠিয়ে তারপর ওয়াশরুমের সামনে এনে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, শোনো, গোসল করে বের হও, না হলে হাজার জনের হাজারটা কথা শুনতে হবে। অবশ্যই এগুলো তুমি জানো, অন্য সব গল্পের মতো বলো না কেন গোসল করবে। যাও গোসল করে তাড়াতাড়ি বের হও। অগত্যা মেয়েটার কথা মতো 15 মিনিটের মধ্যে গোসল করে বেরোলাম। বেরোতেই দেখলাম ও কালো একটা পাঞ্জাবি আর সবকিছু ম্যাচিং করে বেডের উপর রেখেছে। আমি বেরিয়ে আসতেই নিজ হাতে পাঞ্জাবিটা আমাকে পরিয়ে দিল। কেমন যেন লজ্জা লাগছে। মিসমির কাছে নিজেকে আমার সত্যি বাচ্চা বাচ্চা লাগছে। মেয়েটা সবকিছু নিজেই করলো। সব শেষে হাতে ঘড়ি পরিয়ে দিল, চুলগুলো সেট করে দিল। আমি ওকে নিজেই বললাম, নিজেকে তো 3-4 বছরের বাচ্চা মনে হচ্ছে আপনার কাছে। বাচ্চা নাও, তাতে কি হয়েছে? তুমি তো আমার বাবুটা। আমার বাবুটাকে আমি এমন করেই ভালোবাসবো, সবসময় নিজের মতো করে তৈরি করে নেব। আমার যেমন পছন্দ তেমন করেই তাকে গুছিয়ে রাখবো। এই বাবু টাবু বলবেন না তো, নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়। মেয়েটা মিষ্টি হেসে আমার গালগুলো টেনে দিল, তারপর টুট করে একটা চুমু খেয়ে নিল। মিসমি চোখে নিচ থেকে কাজল নিয়ে আমার গলার এক সাইডে লাগিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। এইসব কি করছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? এগুলো কেউ মানে এখন? হ্যাঁ, যাক, প্রশ্ন করোনি কি জন্য দিলাম, সেটাই অনেক। আমি নিজে থেকেই করলাম। আপনি আজ তো একটা পাগল, না হলে কেউ এসব করে? পাগল তো তোমার জন্যই পাগল। কতটা পাগল সেটা তোমাকে বোঝাতে পারিনি। তুমি তো আমাকে খালি ইগনোরই করো। বিয়েটাই হলো একদিন, জোরপূর্বক বিয়েটা করলেন আর বলছেন ইগনোর করি? এই রুম থেকেই তো বের হতে দিইনি, তাহলে ইগনোর করলাম কি করে? ইগনোর কাকে বলে আমাকে একটু বোঝাবেন প্লিজ? আমি কথাগুলো শেষ করতে মেয়েটা আবারও আমার অন্য গালে ঠুস করে আরেকটা চুমু খেয়ে নিল। কেমন যেন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে নিজেকে। আমি আয়নার সামনে গেলাম, না গালে লিপস্টিকের দাগ নেই। তারপরেও গালটা একটু ডলে নিয়ে বললাম, আপনি কি পাগল টাগল নাকি? মাথা খারাপ আপনার? এরকম এরকম লজ্জায় কেউ ফেলে? ওরে আমার জানটারে, আমার বাবুটা নাকি লজ্জা লাগে? লজ্জার কি আছে? 2 দিন পর তুমিই আমাকে এগুলো দিবে শোনো। কখনোই না।
আমি কখনো এগুলো করব না। আমি অতটা বাজে ছেলে না যে নিজে থেকে বড় একটা মেয়েকে কথাটা বলতে পারলাম না। তার আগে মেয়েটা রাগে চোখের দিকে তাকিয়ে থেমে গেলাম। মিসমি এগিয়ে এসে আমার হাতটা ধরলো, তারপর বাচ্চাদের মতো জড়িয়ে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। দুজনে একসাথে নিচে আসলাম। মিসমি সবার সাথে কথা বললো বেশ হেসেই। মেয়েটার বিহেভিয়ার মনে হচ্ছে বিয়েটা কতটা স্বাভাবিক। আমাকে অনেক কথাই বলল, আমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিলাম। মিসমি খাচ্ছে না, তাই আম্মু ওকে বলল, কি হলো বৌমা, তুমি খাচ্ছ না কেন? না মানে হ্যাঁ, আসলে আম্মু আমার খেতে ইচ্ছে করছে না। কেন খেতে ইচ্ছে করছে না? কেউ যদি আমাকে একটু খাইয়ে দিত তাহলে আমি খেয়ে নিতাম। মিসমি শেষ কথাতে খাবার গলাতে আটকে গেল। সাথে সাথে কাজটা আরম্ভ করলাম। মিসমি তাড়াহুড়ো করে উঠে এসে আমার মাথায় এক হাত রেখে পানি খাইয়ে দিল আর বলল, এই তুমি ঠিক আছো ঈশান? হঠাৎ করে খাবার গলায় আটকালো কি করে? মেয়েটার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছি। সবার সামনে এরকম একটা কথা বলল, এখন আবার জিজ্ঞেস করছে খাবার গলায় আটকালো কি করে। মেয়েটার এরকম কর্মকাণ্ডে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এ তো আমাকে পুরো পাগল করে ফেলবে। যদি প্রেম না করি আর যদি ওকে ভালো না বাসি, জোর করেই সবটা বাসিয়ে নেবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। দেখা যাক কতদিন সময় নিতে পারি। একটা না একটা সময় তো ওকে মানতেই হবে। আর এটা তো চিরন্তন সত্য যে ও এখন আমার বউ। বিয়েটা মানি আর না মানি, মেয়েটাকে ভালোবাসি আর না বাসি, ও আমার বউ আর সারা জীবন সেটাই থাকবে। বিয়ে যখন একবার হয়েছে, যতদিন বেঁচে আছি এটা মেনে যাব, কিন্তু মন থেকে মানতে পারবো কবে সেটা জানি না। আমি খাওয়া শেষ করলাম। মিসমি এখনো খাচ্ছে না। আম্মু ওকে খাইয়ে দিতে গেলে মেয়েটা বলল, সবটাই বুঝে, খালি তোমার ছেলেই কিছু বোঝে না আম্মু। মিসমির কথাতে সবাই মুচকি মুচকি হাসলো। লজ্জায় একদম মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। আমি দৌড়ে রুমে চলে আসলাম। নিজেই আয়নার সামনে দাঁড়ালাম, গালগুলো লজ্জায় লাল হয়ে আছে কিনা দেখতে। এ কি অবস্থা! যদি আমার বউ আমাকে এমন অবস্থায় দেখে তাহলে আমার গাল দুটো টমেটোর মতো একদম কামড়ে শেষ করে ফেলবে। সব হয়েছে ওই নির্লজ্জ বেহায়া মেয়ের জন্য। ওই বেহায়া মেয়েটার সাথে একবেলা খেতেই আমার এই অবস্থা। না জানি বাকিটা জীবন আমাকে কি পরিমাণে জ্বালাবে। খানিক বাদে মেয়েটা রুমে আসলো। তারপর যখনই আমার সামনে এসে বসলো, আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কারণ মেয়েটার কাছে আসতে ভেতরে একটা অনুভূতি সৃষ্টি হলো। বুকের মধ্যে হৃদস্পন্দনটা বেড়ে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। কেন জানি নিজেকে সামনে রাখা মুশকিল হয়ে পড়ে। আর ও যখন স্পর্শ করে তখন তো নিজেকে ঠিক রাখাটাই কঠিন হয়ে পড়ে। মেয়েটা এসে এবার রাগে চোখে তাকিয়ে দেখে কিছুক্ষণ বাদে হুটহাট করে শার্টের পাঞ্জাবিটা কলারটা টেনে ধরে বলতে লাগলো, ওখান থেকে উঠে এলে কেন? আমাকে একটু খাইয়ে দিলে কি এমন ক্ষতি হতো ঈশান? আপনি হয়তো লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছেন, কিন্তু আমি খাইনি। সবার সামনে একটা দামড়া মেয়েকে খাইয়ে দিব আর আমার লজ্জা লাগবে না, সেটা আপনি ভাবলেন কি করে? মিসমির হয়তো আমার কথাতে অনেক রাগ হলো। মেয়েটা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, তারপর পেটের উপর উঠে বসলো। আমি একটু উঠে বসার চেষ্টা করতেই ও আবার আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। মিসমি আমার মুখের কাছে মুখটা আনলো আর পাঞ্জাবির কলারটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, কি বললে তুমি? আমি নির্লজ্জ বেহায়া? তা নয়তো কি, না হলে সবার সামনে এরকম করে বলতে পারতেন? আমার কথাতে মিসমি আগুন চোখে বলল, খাইয়ে দিলে কি এমন ক্ষতি হয়? ঈশান, আমি না তোমার বউ? বউকে খাইয়ে দিলে কি লজ্জা পেতে হয় আজও? হ্যাঁ, আমার লজ্জা লাগে। আমি আপনার থেকে 3 বছরের জুনিয়র। আপনি বুঝতে পারেন না সবার সামনে এরকম সব কথা বলে লজ্জা পড়তে হয়? আর জোর করে এক প্রকার আমাকে বিয়ে করেছেন, তাহলে এসব আমি এত সহজে কি করে মেনে নেব বলেন? মিসমি রাগটাকে কন্ট্রোল করতে না পেরে আমার দিকে বুকে, তারপর আমার ঠোঁটের নিচে ঠোঁট জোড়া এগিয়ে আনতে আমি চোখ জোড়া বন্ধ করে নিলাম। মেয়েটা আমার মুখটা সোজা চেপে ধরে বলতে লাগলো, ঈশান, কি সমস্যা তোমার? আমাদেরকে তাকিয়ে কথা বলো না কেন? কাল রাতে তো তো দিব্যি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তাহলে এখন আমার দিকে তাকাতে কি সমস্যা? জানি না, আমার কেমন যেন লাগে। আপনি অমন করে তাকালে আমার আমার অন্যরকম কিছু হয়। অন্যরকম কি শুরু হয় বলো তো শোনা? আমি জানি না, প্লিজ আপনি এগুলো বলবেন না তো। আর ভালো লাগছে না, ছাড়ুন আমাকে। এমন করে কেউ জামাইয়ের উপরে এমন করে কেউ জামাইয়ের উপরে ওঠে? বাবা, নিজেকে আমার জামাই দাবি করছো, আবার আমি কিছু আবদার করলে সেটা করতে পারছো না শোনা। তুমি মন থেকে মেনে নিতে চাইছো, কিন্তু মুখে বলছো অন্য কথা। ঈশান, সময় লাগলে নাও, তারপরেও আমাকে ভালোবাসা চাই আমার। হ্যাঁ, আমি এত কিছু জানতে চাই না শোনা। ঠিক আছে, সময় যখন দিচ্ছেন তাহলে এখন আমার উপর থেকে উঠুন। এমন জোর করলে কিন্তু
আমার ভালোবাসাটা পাবেন না, উল্টো অবহেলাটাই বারবার আসবে। মিসমি আমার গালে একটা চুমু খেলো, তারপর অমন করেই আমাকে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটা হুটহাট করেই কান্না করে উঠল। আজব, এখন আবার কান্না করার কারণটা কি? মেয়েটাকে হুটহাট করেই বুকের সাথে জড়িয়ে ধরলাম না, চাইতেই হাত দুটোর পিছে চলে গেল। সাথে সাথে মেয়েটা আমার বুকে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে বলল, সামান্য একটু তোমার, তাই বলে আমাকে এমন করে বলবে? আমি নির্লজ্জ, হ্যাঁ? তোমাকে ভালোবেসে নির্লজ্জ হয়ে গেছি। আমাকে ভালোবাসতে না পারো, আমি তোমার কাছে আসলে জড়িয়ে তো নিতে পারো, সেটাও পারো না। কি বলবো জানি না। মেয়েটা অনেকক্ষণ যাবৎ নিজেই বকবক করে উঠে চলে গেল। বিকেলে মিসমিদের বাসা থেকে আমাদের নিয়ে যাওয়া হলো। ওদের বাসায় যেতেই সবার সাথে বেশ ভালোভাবেই কথা বললাম। মিসমি এমন একটা অভিনয় করছে যেন আমার সাথে ওর কতদিনের সম্পর্ক। আদতে আমি ওকে ভালোভাবে জানিও না, শুধু জানতাম মিসমি আমার চাচাতো ভাইয়ের বান্ধবী। দুজনের দেখা হবার 6 মাসের মাথায় এত কিছু ঘটিয়ে ফেলবে মেয়েটা আমি ভাবতেও পারিনি। সবার সাথে কথা বলে রুমে আসলাম। কিছুক্ষণ বাদেই মিসমি আমার সাথে দুষ্টুমি করতে লাগলো, এটা ওটা বলে আমাকে রাগাতে লাগলো। কেন জানি মেয়েটার এমন পাগলামিতে আমার রাগ হলেও আবার পর মুহূর্তেই ভালোই লাগছিল। মেয়েটা আমাকে হঠাৎ রাগ দেখানো, হঠাৎই জড়িয়ে ধরা, সবকিছু মিলেই অসম্ভব রকমের সুন্দর একটা সময় কেটে যাচ্ছিল। কিন্তু আমার প্রথমে বিরক্ত লাগছিল, আবার পরবর্তীতে যখন আস্তে আস্তে কথা বলতে বলতে অভ্যস্ত হচ্ছিলাম তখন আর সংকোচ কাজ করছিল না। একটু পর মিসমির আম্মু আমাদের ডেকে যেতেই মেয়েটা আমার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের কাছে নিয়ে আসলো। মিসমিদের বাসাতে এখনো কিছু আত্মীয় স্বজন থেকেই গিয়েছে। নিচে এসে মিসমি আমাকে নিজ হাতে খাবার তুলে দিতে গেলে ওর আম্মু বলতে লাগলো, মামনি তুমি বসো, আমি বেড়ে দিচ্ছি। আমাকে বেড়ে দিতে হবে না, তোমার জামাই কি দাও, আমাকে নিজ হাতে এখন খাইয়ে দিবে। মিসমির এমন কথা শুনে বড় বড় চোখ করে মেয়েটার দিকে তাকালাম। খাবার বেড়ে দিয়ে মেয়েটা আমার পাশেই বসলো। মেয়েটা অন্য প্লেটে খাবার নিল না, উল্টো আমাকে নিজের প্লেট থেকে খাইয়ে দিতে বলল। মিসমির এমন কর্মকাণ্ডে লজ্জায় একদম মরে যেতে ইচ্ছে করছে। তারপরও মেয়েটার জোড়াজোড়িতে সবার সামনে ওকে খাইয়ে দিলাম। মিসমির খাওয়া শেষ হতেই আমি নিজে না খেয়ে রুমে চলে আসলাম। মিসমি আমার এমন কাণ্ড দেখে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ওর আম্মু বলতে লাগলো, বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে? জামাই কতটা লজ্জা পেয়েছে জানিস? এরকম কথা কেউ বলে? 2 দিন হলো বিয়ে করেছিস, আর এত সহজে স্বাভাবিক হয় সবটা? রাগ করছো কেন? খাইয়েই তো দিতে বললাম, অন্য কিছু তো দিতে বলিনি। তাহলে এত এত লজ্জা পাওয়ার কি আছে? নির্লজ্জ বেহায়া মেয়ে, দিন দিন বেহায়া হয়ে যাচ্ছ তুমি। যাও খাবারটা রুমে নিয়ে যাও। ছেলেটা না খেয়েই চলে গেল। মিসমির আম্মু ওকে খাবার ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। মেয়েটা খাবারগুলো নিয়ে এসে টি টেবিলটা টেনে সেগুলো রাখলো। বিছানায় আতশোয়া হয়ে বসেছিলাম। মেয়েটার সামনে খাবারগুলো রেখে ওয়াশরুমে গেল। আমি ওর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। একটু পর হাত ধুয়ে এসে আমার সামনাসামনি বসলো আর আমাকে খাবারগুলো নিজ হাতে মাখাতে মাখাতে বলল, না শোনো, খেয়ে নাও। আমার অমন করে বলাটা ঠিক হয়নি, কালকে থেকে আর বলবো না। আর যদি তোমার হাতে খেতে ইচ্ছে করে তাহলে খাবার রুমে নিয়ে আসবো। এবার খেয়ে নাও যান। না, আমার খিদে নেই। আপনার এরকম কর্মকাণ্ডে আমার খাওয়া হয়ে গেছে। আমার কথাতে মিসমি কিছুক্ষণ রাগে চোখে তাকিয়ে রইল। আমি ওর ওই রাগে চোখের দিকে তাকালাম না। মেয়েটা খাবার প্লেটে রেখে এক হাতে আমাকে টেনে বসালো। তারপর খাবারের লোকমা মুখের সামনে দিয়ে বলতে লাগলো, না খেয়ে শুতে নেই শোনা, প্লিজ। আবার সবার সামনে এরকম লজ্জায় ফেলবো না বললাম তো। আমি খাচ্ছিলাম না দেখে মেয়েটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, জান প্লিজ খেয়ে নাও। আজকের মতো এই যে আমি সরি বলছি, দেখো আর কখনো এরকম হবে না। তুমি এভাবে না খেয়ে শুলে খারাপ লাগবে, আর তুমি না খেয়ে থাকলে আমার কিন্তু কষ্ট হবে শোনো। ওর এরকম বাচ্চা স্বভাবের কথা শুনে হাসিটা চেপে রেখে কোনো রকমে খেয়ে নিলাম। মেয়েটা আমাকে খাইয়ে দিল আর নিজেই বকবক করতে লাগলো। হাজারটা কথা ওর আমাকে ঘিরে, কি করবে কি হবে, এর মধ্যে ছেলে মেয়ের নামটাও ঠিক করে ফেলেছে। জানি না এর সাথে সারা জীবন সংসার করব কি করে। জীবনে প্রথমবার এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি। তাছাড়া সিনিয়র বউ, আমার লজ্জা তো পড়ার কথাই। আমার খাওয়া শেষ হতেই মিসমি প্লেটগুলো নিচে রেখে আসলো। মেয়েটা এসেই লাইটটা অফ করে দিয়ে আমার পাশে শুয়ে পড়লো। আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ওর ওই নরম কোমল হাতে আমার গালে বারবার স্লাইড করে যাচ্ছে। চোখ জোড়া বন্ধ করে নিতেই মেয়েটা সেই ভুবন ভোলানো হাসি। তুমি না একদম একটা বাচ্চা, বিয়ের দিন থেকে দেখেছি একদম বাচ্চাদের মতো স্বভাব তোমার। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আপনার কাছে এসে নিজেকেই বাচ্চা বাচ্চা মনে হচ্ছে।
আমার কথাতে মিসমি একটু মুচকি হাসলো। ঠোঁট জোড়া এগিয়ে এনে আমার থুতনিতে একটা চুমুকে তারপর আমার হাতগুলো সরিয়ে দিয়ে আমার বুকে মুখ গুজে দিয়ে আবার হাতগুলো নিয়ে নিজেকে 2 হাতে জড়িয়ে নিল। মিসমির এমন কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে যাচ্ছে। মেয়েটা কাছে আসলে বুকের ধুকবুকানিটা বেড়ে যায়। কথা বলার মতো অবস্থায় থাকে না। অনুভূতিরা অবাধ্য হয়ে বিচরণ করতে আরম্ভ করে। মেয়েটা হাজারটা কথা বলে আমার বুকে শুয়ে। মিসমি কথা বলেই চলেছে, অথচ আমি কথা বলার মতো অবস্থাতে নেই, চুপচাপ শুয়ে আছে। মেয়েটা আমাকে স্পর্শ করতেই কেন জানি নিজেকে আটকে রাখতে কষ্ট হয়। ইচ্ছে হয় বুকের মাঝে ওকে লুকিয়ে রাখতে। মিসমির একদম বাচ্চাদের মতো স্বভাব, উল্টো আমি ওর কাছে এসে বাচ্চাদের মতো হয়ে যাই। একটা সময় ও আমার বুকের মধ্যে ঘুমিয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানি না। পরদিন ঘুম ভাঙলো বেলা 10টার দিকে। মেয়েটা এখনো বুকের মধ্যে শুয়ে আছে, জানি না কেউ আমাকে ডাকেনি কেন। এত বেলা অবধি ঘুমালাম কি করে? আমি মিসমিকে রেখে উঠে যেতে নিলে ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর ঘুম জড়ানো কণ্ঠে বলল, প্লিজ জান, ঘুমাতে দাও, দুষ্টুমি করো না শোনো। বেলা 10টা বাজে আর এখনো বলছো ঘুমাতে দাও? ওটা এক্ষুনি। আমার কথা দিয়ে মিসমি কিছুক্ষণ চুপ করে রইল। আমি আবারও ধমকে সুরে কথাটা বলতে মেয়েটা তাড়াহুড়ো করে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে তারপর জিহ্বায় কামড় দিয়ে বলল, হাই কপাল, কি একটা অবস্থা! এতক্ষণ যাবতে ঘুমিয়েছি, তুমি আমাকে ডাকোনি কেন? আব্বু আম্মু কি মনে করবে? বাসায় এত মেহমান, সবাই ভাববে নতুন জামাইকে পেয়ে একদম পাগল হয়ে গেছি। আমিও মাত্রই উঠলাম। যাও এখন কি উঠে ফ্রেশ হয়ে নাও। মেয়েটা চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই আমিও ফ্রেশ হয়ে আসলাম। দুজনে নিচে যেতেই মিসমির আম্মু জিজ্ঞেস করলো, মামনি, এত বেলা হলো কেন? ঘুম থেকে উঠতে শরীর খারাপ করেছে নাকি তোমার? না মানে আসলে আম্মু, ওই আর কি, তোমার জামাইয়ের একটু খারাপ লাগছিল। আমি ওর পাশেই বসেছিলাম, ভেবেছিলাম একসাথেই বেরোবো। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বাহ, মেয়েটা কত সুন্দর মিথ্যা বলে দিল। দুজনে নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। মিসমি আত্মীয় স্বজনদের সাথে কথা বলল। আমার একদম আননোন পার্সন হিসেবে অন্য সবার সাথে কথা বলতে একটু আনিজি লাগছিল। মিসমি বুঝতে পেরে আমাকে নিয়ে রুমে আসলো। দুপুরে রান্না হতে মেয়েটা খাবারগুলো নিয়ে আসলো। তারপর আমার সামনে রেখে বলতে লাগলো, না শোনো, তোমাকে খাইয়ে দিই। আমি পারবো না, তুমি নিজ হাতে খেয়ে নাও। আমার কথাতে মিসমি রাগে চোখে তাকিয়ে রইল। বারবার জিজ্ঞেস করলো আমি খাইয়ে দেবো কিনা। আমি আবারও বারণ করতে মেয়েটা কোথা থেকে যেন একটা ছুরি আনলো, তারপর 2 হাতে চেপে ধরলো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। মিসমির 2 হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তে আরম্ভ হলো। পাগল হয়ে গেছেন আপনি? কি সব পাগলামি করছেন হ্যাঁ? আমার কথাতে মিসমি ছুরিটা ফিরে দিল। আমি তাড়াহুড়ো করে গিয়ে মেয়েটাকে বেডে বসালাম। তারপর নিচে এসে মিসমির আম্মুকে বললাম, আম্মু, ফার্স্ট এজ বক্সটা আছে আপনাদের বাসাতে? আমার কথাতে ভদ্রমহিলা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কারণ জিজ্ঞেস করতেই বললাম, আম্মু, মিসমির হাতটা একটু কেটে গেছে, প্লিজ আপনি ফার্স্ট এজ বক্সটা আমাকে দিন, ওর হাতটা ব্যান্ডেজ করতে হবে। হাত কাটলো কেমন করে? কি আর বলবো জানি না। তারপর আমতা আমতা করে বললাম, ওই আর কি, একটু অসাবধানতায় ছুরিটার উপর হাত লেগে গেছে। প্লিজ আম্মু, কথা না বলে এখন ফার্স্ট এড বক্সটা দিন, মিসমির হাত থেকে রক্ত পড়ছে। ভদ্রমহিলা দ্রুত পায়ে গিয়ে বক্সটা এনে আমার হাতে ধরিয়ে দিতেই আমি রুমে আসলাম। পেছন পেছন মিসমির আম্মু আসলো। মিসমির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। কষ্টটা যে মেয়েটা সহ্য করতে পারে না সেটা আমি বুঝতে পারলাম। নিজে গিয়ে হাতগুলো পরিষ্কার করে দিলাম। মিসমির আম্মু আজ একটা প্রশ্ন করলো, ও কোনো কথা বললো না। আমি কিছুক্ষণ রাগারাগি করতে মিসমি একটু হাসার চেষ্টা করে বলল, না শোনো, আমাকে খাইয়ে দাও। এখন তো আমাকে খাইয়ে দিতে কোনো সমস্যা নেই, দাও এখন খাইয়ে দাও। এখন যে কয়েকদিন হাতে ক্ষত থাকবে ততদিন তো আর আমি নিজ হাতে খেতেও পারবো না, আর 2 হাতেই কেটেছে, স্পুন দিয়েও খেতে পারবো না। তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দিবে। সামান্য আমার হাতে খাওয়ার জন্য এরকম পাগলামি কেন করলেন? 2-3 বার বললেই তো খাইয়ে দিতাম। এরকম পাগলামি করার কি ছিল? আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? তুমি থেকে আবার আমাকে আপনি করে বলছো? তুমি করে বললেই ভালো হতো, আর তুমি করে বলবে। আমার সব আপনি টাপনি শুনতে ভালো লাগে না। ঠিক আছে, বলবো। আর যদি এরকম পাগলামি করেন তাহলে কিন্তু আমি আর জীবনেও আপনাদের বাসায় নিয়ে আসবো না। কথাটা বলতেই মিসমি বাচ্চাদের মতো অসহায় ফেস করে খাবার খেলো। তারপর আমিও খেয়ে নিলাম। মিসমি শুয়ে পড়লো। আমি ওর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। মিসমি কেমন যেন অসহায় চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে খারাপ লাগছে। তাই বললাম, খারাপ লাগছে আপনার? আপনি না, তুমি করে বলো। পাগল হয়ে গেছো? 2 দিনেই এই অবস্থা। আমি যদি তোমাকে ছেড়ে দূরে কোথাও যাই তখন কি
কথাটা শেষ করতে পারলাম না, তার আগে মিসমি হাত দিয়ে মুখটা আটকে দিল আর অসহায় ফেস করে বলল, আমাকে ছেড়ে কোথাও যেতে দেবো না, তুমি সব সময় আমার কাছেই থাকবে। কথাগুলো বলে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটু বাদেই বুঝতে পারলাম মেয়েটা ফুফিয়ে উঠছে। জানি না এত কাঁদে কেন মেয়েটা, মেয়েটার চোখে এত পানি আসে কোথা থেকে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি ওর চোখের পানিগুলো মুছে দিয়ে আবার শুয়ে পড়তে বললাম, কিন্তু ম্যাডাম ঘুমাবে না, আমাকে সাথে নিয়ে ঘুমাবে। আমার কথা বললাম না, শুয়ে পড়লাম। আবার সেই বুকের ওপর শুয়ে পড়লো। এমন করে 2-3 দিন ওর পাগলামির মধ্যে দিয়ে শ্বশুর বাড়িতে কেটে গেল। বাসায় আসতেই মিসমিকে পেয়ে আম্মু বড্ড খুশি, কিন্তু হাতের প্যাঁচেস দেখে অনেকক্ষণ বকাঝকা করলো। আমি সত্যিটা বলতে আমার দিকে রাগে চোখে তাকালো মেয়েটা। আম্মু বকাঝকা করছে তাই ও বলতে লাগলো, কি করব, তোমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছিল না, ওর হাতে ছাড়া আমি এখন আর খেতেই পারবো না, সেই জন্যই এরকম। আম্মু একটা ধমক দিল। মেয়েটা হালকা কেঁপে উঠলো। আমার একটা হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রুমের দিকে যেতে নিলে মিসমি আম্মুকে সরি বললো। কিছুক্ষণ বাদে মেয়েটা রুমে আসলো। এমন করে একটা সপ্তাহ কাটলো। আব্বু বলল মিসমিকে নিয়ে ঘুরে আসার জন্য, হয়তো হানিমুনে যাওয়ার কথা বললো। আমি আব্বুকে সরাসরি বারণ করে দিলাম। মিসমিও আর কোনো কথা বললো না। রাতে রুমে আসতে মেয়েটা আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? না মানে আব্বু, হানিমুনে যাওয়ার কথা বলতেই এড়িয়ে গেল কেন? আমার সাথে সময় কাটানোর ইচ্ছে নেই তোমার? হঠাৎ করে বিয়েটা হলো, সময় দিবে তাও দিতে চাইছো না। দুজনের মাঝে বোঝাপড়াটা ঠিক হোক, তখন আমি ঠিক তোমাকে বলবো। মিসমি মাথা নেড়ে উত্তর দিল। মেয়েটা বুকের মধ্যে শুয়ে আছে বিড়াল ছানার মতো। আমি মাঝে মাঝে মিসমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। মিসমি আবেশে চৈচুরা বন্ধ করে রেখেছে আর নিজেই বকবক করে যাচ্ছে। আমি কথা বলছি না দেখে মেয়েটা বলল, বাবু, আমি তোমাকে খুব জ্বালাই না? মিসির মুখে এমন কথা শুনে চুপ করে রইলাম। তারপর মেয়েটা আমার বুকের ওপর সাথে থুতনিটা ঠেকিয়ে বলল, শোনা, খুব জ্বালাই না বলো? কি বলবো জানি না। তারপরে বললাম, একটু একটু। তাহলে আমি যদি আর তোমাকে কখনো না জ্বালাই, তোমার সাথে এরকম জোর জবরদস্তি না করি, তোমার বুকে না ঘুমাই, হুট করে তোমাকে জড়িয়ে না ধরি, তোমার ভালো লাগবে? কি বলবো জানি না। তারপরও মেয়েটা কষ্টভাবে ভেবে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এমন কেন মনে হচ্ছে তোমার? আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমার প্রতি বিরক্ত। বিয়েটা জোর করে করলাম সেই জন্যই হয়তো। আচ্ছা, তোমার যদি ইচ্ছে না হয় তুমি আমাকে বলে দিও, আমি তোমাকে আর কোনো বিষয়ে জোর করব না, আর কখনো পাগলামিও করব না। প্রথম কাউকে ভালোবেসেছি তো, তাই পাগলামিটা বারবার এসেই যাচ্ছে। তারপর আমি চেষ্টা করব এখন থেকে তোমাকে আর এইসব বিষয়ে জোর না করার। তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে ভালোবাসতে পারছো, বলো, আর যদি না বাসতে পারো তাহলে। মেয়েটা কথাগুলো বলে থেমে গেল, অসহায় চোখে চেয়ে রইল। আমি বললাম, তাহলে কি করবে? জানি না, তবে আমি এসব ভাবতেও চাই না। প্লিজ এরকম কিছু করো না, তোমার সময় লাগলে নাও, তারপরও আমাকে ভালোবেসো প্লিজ। মেয়েটার পাগলা মেয়েটা প্রথম 1 সপ্তাহ খারাপ লাগলেও এখন একটু একটু করে সময়ের সাথে সাথে কেন জানি অভ্যস্ত হয়ে গেলাম। 15টা দিন যেতে না যেতেই মিসমি যেন আরো পাগল হয়ে গেল। আমাকে ছাড়া কিছুই বোঝে না। বাহিরে গেলে 1000টা কল করবে, আমাকে বাসায় আসতে বলবে। বাহিরে গেলে মেয়েটার এটা চাই ওটা চাই বলে পাগল করবে। অবশ্য কখনো মেয়েটা বড় কিছু আবদার করে না। ওই চকলেট, আইসক্রিম, চিপস এগুলোই ওর আবদার। এগুলোই বাচ্চাদের মতো যত সব আবদার। 15 দিনের মাথায় আব্বু আমাকে অফিসে জয়েন করতে বললো। আমাদের ছোট একটা ব্যবসা আছে, সেটা থেকে আব্বুর এত সফলতা। আব্বুর কথাতে সায় জানালাম, কারণ বিয়ে করেছি। এখন বউয়ের যদি মনে হয় আমি বেকার, ওর নিজের কাছেই খারাপ লাগবে। মিসমি ওর আত্মীয় স্বজনের কাছে কখনোই বলতে পারবে না যে তার স্বামী বেকার। কথাগুলো ভেবেই অফিসে যাওয়ার জন্য বলে দিলাম। পরদিন সকালে যখন রেডি হচ্ছিলাম, মেয়েটা আমার আশেপাশে ঘুরঘুর করছিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন ঘুরঘুর করছো কেন, কিছু বলবে? না মানে আসলে বলছিলাম কি, আজকে তোমাকে যেতেই হবে। আজব, অফিসে কাজে যেতে হবে না? আজ না হয় কাল তো সবটা বুঝে নিতেই হতো। আব্বু আম্মুর একমাত্র ছেলে আমি, তাহলে কি সবটা আমার বুঝে নেওয়া দরকার নাই? আচ্ছা, কিন্তু আমার না তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আমি সারাটা দিন বাসায় একা থাকবো কি করে? আজব তো, বাসায় ভর্তি মানুষ, আম্মু আছে, চাচি আম্মু আছে, সবার সাথে থাকবে। আমি কল করব সময় করে, আর তোমার ইচ্ছা হলে তুমি কল করবে। আজকের দিনটা না যাও, কালকে থেকে যাও প্লিজ। প্লিজ জান, আমার ভালো লাগছে না কিছু, তোমাকে যেতে দিতে ইচ্ছেই করছে না। শোনো,
মিসমির এরকম পাগলামিতে কি বলবো জানি না। মেয়েটা নিজে থেকে এসে আমার শার্টের বোতাম লাগাতে আরম্ভ করলো, টাইটাও পরিয়ে দিল, গালগুলো ফুলিয়ে রেখে টাই পরিয়ে দিচ্ছে। এমন অবস্থায় মেয়েটাকে অনেকটা আদরে লাগছে। ইচ্ছে করছিল মেয়েটার কোমরে জড়িয়ে ধরতে, কিন্তু কেন জানি সংকোচে কাজ করছিল। মেয়েটাও হয়তোবা এমনটাই চেয়েছিল। তারপর আমি করলাম না। মিসমি আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আমি বাইরে যেতে গেলে মেয়েটা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যাবে, অফিসে পৌঁছে আমাকে কল করবে, দুপুরের খাবার খেয়ে নেবেন আর একদম অন্য মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি আম্মুর সাথে থেকো। একা একা থেকে যদি খারাপ লাগে তাহলে সবার সাথে কথা বলো, ভালো লাগবে। আমাকে যখন ইচ্ছা কল করো। আর উল্টাপাল্টা কিছু করে যদি নিজেকে কষ্ট দিয়েছো তাহলে কিন্তু বাসায় ফিরে রাগ করবো। ঠিক আছে। এখন বলো, ফেরার সময় তোমার জন্য কি আনতে হবে? আমার কিচ্ছু চাই না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ। যাওয়ার সময় ইচ্ছে করছিল মিসমিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমো দেই, কিন্তু কেন জানি লজ্জা লাগে। সিনিয়র একটা বউ পেয়েছি, তাই নিজেরই লজ্জা লাগে। মেয়েটা হয়তো এমন কিছু আশা করেছিল, কিন্তু আমি তেমনটা কিছু করলাম না। আম্মু আর মিসমি থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। অফিসে যেতে না যেতেই মিসমি কল করেছে 10 থেকে 15 মিনিট বাদে। মেয়েটা আমাকে কল করেছে, বিরক্ত লাগলেও প্রকাশ করলাম না। মেয়েটা বলতে লাগলো, ঠিক আছে, কাজ করো। 5 মিনিট বাদে আবার কল করবে। তার থেকে না হয় তুমি কলেই থাকো, আমি কাজ করি। ইচ্ছা মতো তুমি কথা বলো, আমি শুনছি। মেয়েটা হাসলো। ওরকম পাগলামিতে আমার যে কাজকর্ম সব লাটে উঠবে, আমি সেটা বুঝতে পারছি। অফিসে আসার পর আব্বু এসে আমাকে সবার সাথে পরিচয় করে দিল। দুপুর হতে না হতে মিসমি বলতে লাগলো, যাও দুপুরের খাবার খেয়ে নাও, খেয়ে এসে কল দেবে, তারপর আমি খেতে যাবো। আমি কলটা কেটে দিয়ে খাবার খেয়ে এসে মেয়েটাকে কল করে বললাম আমার খাওয়া হয়ে গেছে। মিসমি আমার কথা মতো খেতে গেল। বিকেল 3টা বাজতে না বাজতে মিসমি আবার কল করে আমাকে বলতে লাগলো, তুমি কখন আসবে শোনো? আমার ভালো লাগছে না কিছু, একা একা লাগছে। জান, প্লিজ চলে এসো, তোকে খুব দেখতে ইচ্ছা করছে। প্লিজ বাবু, চলে এসো না। কি বলো এসব? আজকে প্রথম দিন অফিসে আসলাম, আর প্রথম দিনই এত তাড়াতাড়ি চলে যাব? তোমার কি মাথা খারাপ? একটু ধৈর্য ধরে থাকো, আর 1-2 ঘন্টারই তো ব্যাপার, তারপর ঠিক চলে আসবো। পাগলামি না করে চুপচাপ আম্মুর সাথে কথা বলো, আর না হলে রান্না শিখো। প্লিজ জান, আসো না, তোমাকে ছাড়া ভালো লাগছে না। মেয়েটা বারবার আমাকে বাসায় যাওয়ার কথা বলতেই একটা ধমক দিলাম, চুপ করো তো। তোমার সাথে পাগলামি করলে আমার কোনো কাজই হবে না। ভবিষ্যতে তোমার ছেলে মেয়ে হলে কি তাদের বলবে তোমাদের আব্বু একদম কিছুই করতে জানে না? আমার কথাতে মেয়েটা চুপচাপ কলটা কেটে দিল। বুঝতে পারলাম ওর খারাপ লেগেছে। ওর সাথে পাগলামিতে সায় দিলে কোনো কাজই করতে পারবে না, তাই মেয়েটাকে ধমক দিয়ে থামিয়ে দিলাম। 5টার পর অফিস থেকে বেরোলাম। মেয়েটার জন্য অনেকগুলো ফুল আর চকলেট নিলাম। বাসায় ফিরে রুমে এসে দেখলাম মেয়েটা নেই। মিসমিকে কয়েকবার জোরে জোরে ডাকতে মেয়েটা দৌড়ে রুমে আসলো। আমার থেকে কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এমন মন খারাপ করে রেখেছো কেন? না, কিছু না। টেবিলের ওপর একটু দেখো, তোমার জন্য অনেকগুলো চকলেট আর তোমার পছন্দের কাঠগোলাপ এনেছি। লাগবে না, কিছুই লাগবে না আমার। লাগবে না কেন? প্রায় প্রায় বলো এই লাগবে ওই লাগবে, তাহলে এখন লাগবে না কেন? মিসমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কেন জানি রাগ হচ্ছে মেয়েটার ওপর। এরকম এড়িয়ে গেল কেন? ফ্রেশ হয়ে নিচে এসে খেতে বসলে মিসমি খাবার বেড়ে দিল। মেয়েটা দূরে বসে আছে। আমি ওকে চোখের ইশারা করতে মেয়েটাও খেতে শুরু করলো। আজকে কেন জানি আর খাইয়ে দেওয়ার কথা বললো না, নিজ হাতেই খেয়ে নিল। আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলাম। ডিম লাইটটা অফ করে দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়লো। আমি মিসমির দিকে তাকিয়ে আছি, আর ও উল্টো দিকে ঘুরে আছে। মেয়েটাকে কয়েকবার ডাকলাম, তারপরও আমার দিকে ফিরল না। আমি বললাম, আমার সাথে রাগ দেখিয়ে উল্টো দিকে ঘুরে শোবে, শো। পরে কিন্তু এর জন্য তোমাকেই কষ্ট পেতে হবে। আমার কথা তোমাকে ভাবতেও হবে না, তুমি তোমার মতো ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। বুঝতে পারলাম দুপুরে যে ধমক দিয়েছিলাম সেজন্য ম্যাডাম ডেকে আছে। কয়েকবার মেয়েটার গায়ে হাত দিয়ে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সংকোচ কাজ করছে। যদি রাগ করে থাপ্পড় টাপ্পড় মেরে দেয়, তাই আর ডাকিনি। মাঝরাতে বুঝতে পারলাম কেউ আমার বুকে মুখ গুজে দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরে ঘুমের মাঝেই মেয়েটাকে বুকের সাথে চেপে ধরলাম। মেয়েটাও আমার বুকের সাথে লেপটে গেল। সকালবেলা ঘুম ভাঙতে দেখলাম মিসমি নেই। উঠে বাইরে আসে দেখলাম আম্মুর সাথে রান্নার কাজে হাত লাগিয়েছে। মেয়েটা আমার দিকে একবারও দেখলোও না। আমি কথা বলার চেষ্টা করলে এড়িয়ে গেল। এখনও রেগে আছে। খাবার খেয়ে তারপর রুমে এসে যখনই তৈরি হচ্ছি, কিন্তু আজকে মেয়েটা আসলো না। রাগ হচ্ছে খুব, কেন জানি বলতেও পারছি না।
আর দেখাতেও পারছি না। অফিসে চলে আসলাম, তারপরও মিসমি কল দিচ্ছে না। আমি ওকে কল দিতে শুধু হ্যাঁ না বলে উত্তর দিল। বিকেলে বাসায় আসতেই দেখলাম মিসমি আম্মুর সাথে কথা বলছে। আমি রুমে এসে বসে আছি, তারপরও মেয়েটা রাগ দেখিয়ে আসে না। কয়েকবার ডাকার পর রুমে আসলো। খুব রাগ হচ্ছিল ওর এরকম কর্মকাণ্ডে। তাই বললাম, কি সমস্যা তোমার? এরকম ইগনোর কেন করছো? কোথায় ইগনোর করছি? তুমি যেমন থাকতে চেয়েছিলে তেমনই তো তোমাকে থাকতে দিয়েছি, তাহলে এখন আবার সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, সরি। আমার রাগ দেখানো ঠিক হয়নি। দেখি আমার কাছে আসো, এরকম রাগ দেখালে শরীর খারাপ করবে। আচ্ছা, দুপুরে খেয়েছিলে তুমি? মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলাম, তারপরও কোনো কথা বললো না। আমি মিসমির সামনে এসে বললাম, সরি, আর কখনো এরকম হবে না বউ, প্লিজ রাগ করো না। তারপরও মেয়েটা কথা বলো না। রাতে ওকে খাবার খাওয়ার কথা বললে নিজে গিয়ে খাবার খেলো। রাতে রুমে এসে শুয়ে পড়লাম। মেয়েটা আজকে উল্টো দিকে ফিরে শুয়ে আছে, এখনো রাগ দেখানোর চেষ্টা করছে। বারবার মেয়েটাকে ডাকার পরও যখন আমার দিকে ফিরলো না, তখন বললাম, আমার সাথে রাগ দেখাচ্ছ? আবার এতটুকু ঠিকই আমার বুকে ছাড়া ঘুম আসবে না। মেয়েটার কাট কাট গলায় জবাব। আর কখনো আসবো না। দেখি তুমি কি করে আমাকে নিজের কাছে টেনে নাও। আমার বইয়েই গেছে তোমাকে কাছে টেনে নিতে। মিসমি আমার এই কথাতে এত বেশি কষ্ট পেল যে ও সেটা বলতেও পারলো না। সেটা আমি বুঝতে পারলাম না। মাঝরাতে কান্নার শব্দ পেলাম। আমি মিসমিকে ডাকতে চুপচাপ হয়ে গেল। মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন একই অবস্থা। এমন করে পুরো 7টা দিন কেটে গেল। আমি প্রতিদিন মিসমির রাগ ভাঙানোর চেষ্টা করছি না দেখে মেয়েটা ভেতর থেকে কষ্ট পাচ্ছে। মিসমিকে মন খারাপ করে থাকতে দেখতে আম্মু ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেয়েটা আম্মুকে বলল না, শুধু বলল বাড়ির জন্য মন কেমন করছে। মিসমি কান্নাকাটি করতে আম্মু ওকে বললো বাসা থেকে ঘুরে আসতে। মিসমি এখনই যাবে বলে রেডি হয়ে আসলো, কিন্তু আমি অফিসে, তাই আম্মু ওকে যেতে দিবে না বললো। মিসমির জোড়াজুড়িতে আম্মু ওকে ড্রাইভারকে দিয়ে বাসায় পাঠালো। আমি বিকেলে বাসায় ফিরে মিসমিকে না দেখে কয়েকবার ডাকলাম। বেশ কয়েকবার ডাকতেও যখন মেয়েটার সাড়া পেলাম না, তখন নিচে আসলাম। আম্মু একা বসে টিভি দেখছে। আম্মুর পাশে বসে বললাম, আম্মু ম্যাডাম কোথায়? কি এমন কাজ করছে যে জামাই ডাকছে সে আসতে পারছে না? আব্বু, মিশমি তো বাসায় গেছে। কেন, তোমাকে বলেনি? বললো তোমাকে ভরে যাচ্ছে, তাহলে এখন বলছো যে ও ভরে যায়নি। এটা কেমন কথা? আব্বু, তোমাদের মাঝে ঝগড়া হয়েছে কি? এখন কি বলবো? যদি বলি মিসমির সাথে আমার রাগারাগি হয়েছে তাহলে 1000টা বকা খেতে হবে। তাই আমতা আমতা করে বললাম, না মানে আসলে আম্মু আমি। কথাটা বলা শেষ হওয়ার আগেই আম্মু ঝড়ের গতিতে 1000টা কথা শুনিয়ে দিল। মেয়েটার জন্য যে আর কি কি সহ্য করব জানি না। একেই মেয়েটার রাগটা নিতে পারছি না, তার উপর আবার আমাকে ইগনোর করছে। মেয়েটাকে অনেক মিস করছি খুব। সবসময় আমাকে 1000টা নামে ডাকা, আমাকে জড়িয়ে ধরা, হঠাৎ চুমু দেওয়া, রাতে আমাকে জড়িয়ে ধরে শোয়া, সবকিছু মিলিয়ে যেন ও আমার জীবনের অভ্যাস হয়ে গেছে। এই 7টা দিনে কেন জানি আমার প্রতি ওর পাগলামিটা না দেখে নিজেরই খারাপ লাগছিল। তাই জেদ করে শেষ কয়েকটা দিন আমিও ওর রাগ ভাঙাইনি। আর আজকে বাসা থেকে চলে গেল। রুমে এসে মেয়েটাকে 1000বার কল করার পরও কল রিসিভ করলো না। ভাবলাম ঘুমিয়ে পড়েছে হয়তো, বা রাগের বসে এরকমটা করছে। তার জন্য আমি শান্তি পাচ্ছি না। রাতের ঘুম হলো না। ছাদে গিয়ে পুরো রাতটা ছাদের এক কোণে বসে কাটিয়ে দিয়েছি। ভাবলাম মেয়েটাকে এমন করে কষ্ট দেওয়া ঠিক হয়নি। ওকে যে আমার জীবনে চাই সেটা আমি খুব ভালো করে এই 7টা দিনে বুঝে গেছি। মেয়েটা কালকে যখন বাসা থেকে বেরিয়ে গেল, তখন ও চলে যাওয়ার কথা শুনে বুকের ভেতরটা হাহাকার করে উঠেছে। মেয়েটাকে ফোন দিয়েও পেলাম না। কেমন অস্থির লাগছে মেয়েটাকে একটা দিন না দেখে। সকাল হতে না হতেই কোনো রকমে একটু ফ্রেশ হয়ে আম্মুর কথা মতো বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল 9টা বাজে। এত সকালে জামাইকে দেখে মিসমির আম্মু প্রচুর পরিমাণে অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগে আমি বললাম, আম্মু আপনার মেয়ের সাথে আমার একটু রাগারাগি হয়েছে, তাই কালকে আমাকে না বলে চলে আসে। মিসমি এখন কোথায় আম্মু? সেজন্যই বলি তোমাকে ছাড়া ও একা এলো কেন। দেখো গিয়ে রুমেই আছে, জানি না ঘুম ভেঙেছে কিনা। ঠিক আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। মিসমি রুমে আসলাম, মেয়েটা রুমে নেই। ওয়াশরুমে ওকে দিলাম দরজা খোলা। বেলকনিতে কেউ দাঁড়িয়ে। বেলকনিতে আসলাম, মেয়েটার পেছনে দাঁড়ালাম। তারপরও বুঝতে পারেনি। আমি এবার ওকে নাম ধরে ডাকলাম, মিসমি। কেন এসেছে এখানে? আমি কষ্ট পাচ্ছি কিনা সেটা দেখতে? যদি আমাকে নিয়ে যাওয়ার জন্যই আসো তাহলে বলবো আমি তোমার সাথে যাব না। তুমি তোমার মতোই থাকো আর আমাকে একলা থাকতে দাও। আমি বুঝতে পেরেছি এই কয়েকটা দিনে তুমি অন্তত আর
যাই হোক, আমাকে চাও না, তুমি আমাকে ভালোবাসতে পারবে না। ঈশান তোমার ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে। তোমার যখন খুশি ডিভোর্সের পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। কয়েকদিনের মধ্যেই আমার উপর বিরক্তিত হয়ে গেছো। তাহলে এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছি তাকে হারিয়ে কতটা কষ্ট হয়েছে আমার একটাবার ভাবো। মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকালো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে একটু হাসার চেষ্টা করে বললাম, মাত্র একটা মাস তোমাকে একটু কষ্ট দিয়েছি বলে ভুল হবে। আমি তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাতেই তোমার আমার প্রতি অনীহা চলে এসেছে। তাহলে 2টা বছর যাকে ভালোবাসি, গত 2 মাস আগে সেই মেয়েটা বিয়ে করে নিয়েছে। হাজারবার বলার পরও তাকে বোঝাতে পারিনি। পছন্দের মানুষকে হারানোর একটা মাসের মাথায় অন্য কাউকে বিয়ে করতে হলো। এত সহজে তাকে মেনে নেই কি করে? মিসমি, ভালোবাসাটা কি এতটা সহজ? তুমি ঝড়ের মতো আমার লাইফে আসলে, ভালোবাসলে, আবার আমাকে নতুন করে ভালোবাসতে শেখালে, আবার এখন হঠাৎই হারিয়ে যেতে চাইছো। কি মনে করো নিজেকে? ইচ্ছা হলো আমার লাইফে চলে আসবে, আবার রাগ দেখিয়ে আমাকে এত বড় শাস্তি দিয়ে হারিয়ে যাবে। এই একটা মাস তাহলে যে ভালোবাসার কথা বলে বলে কানগুলো ঝালাপালা করে ফেললে, তাহলে সেটা কি মিথ্যা মিসমি? 1 মাসেই তোমার ভালোবাসা শেষ? চলে যেতে চাও তো যাও, আমি তোমাকে জোর করব না। তবে একটা কথা, আমিও তোমার এই পাগলামিতে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। ভেবেছিলাম সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি। আসলে তুমি জোর করে থাকতে চেয়েছিলে, আর আমি তোমাকে রাখার জন্য সময় চেয়েছিলাম, কিন্তু সেটা তুমি আমাকে দাওনি। আসলে জানো তো, আমরা যাকে চাই তাকে যদি না পাই, তাহলে আমাদের উচিত যে বা যারা আমাদের চায় তাকে আগলে রাখা। সবটা ভেবেই ভালোবাসার চেষ্টা করেছিলাম। জানি না কতটুকু বাঁচতে পেরেছি, তবে এই 7টা দিনে আমি এইটুকু বুঝে গেছি, তুমি আমার ভালোবাসাটা পাওয়ার যোগ্য না। যদি তাই হতো তাহলে আমাকে বোঝার চেষ্টা করতে। সামান্য একটা কথাতে আর একটু ধমক দিতেই এত বেশি রাগ দেখাচ্ছ। তাহলে এরপর যদি আমাদের মাঝে ঝগড়া কিংবা রাগ অভিমান হয়, তাহলে কতটা বেশি রাগ করবে আমি জানি না। একটু কথা কাটাকাটি হয়েছে বলে তুমি সরাসরি আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। মানছি আমার ভুল ছিল, তাই বলে আমি কি চেষ্টা করিনি তোমার রাগ ভাঙানোর? করেছিলাম তো, তারপরে তুমি জেদ ধরেছিলে। আর আজকে কিছুটা সময় নিয়ে থেমে আবারও বললাম, একজনকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসতে মানুষের কতটা সময় লাগে তুমি সেটা কি করে বুঝবে? তুমি তো কখনো কাউকে ভালোই বাসোনি। আর হ্যাঁ, যদি কখনো ভালোবাসাটা হারাতে তাহলে বুঝতে পারতে ভালোবাসা হারিয়ে নিজেকে কতটা নিঃস্ব লাগে। নিজের ইচ্ছা হলো হুটহাট বললে আমাকে ভালোবাসো, দুজনের মাঝে সম্পর্ক আছে, বিয়ে করলে এখন ইচ্ছা হচ্ছে আবার সবটা শেষ করতে চাইছো। সবটা সহজেই পেয়ে গেছিলে বলে এখন আবার সহজ করে সবটা ছেড়ে দিতে চাইছো। তোমার কাছে ভালোবাসাটাকে এতটা সহজ মনে হয় মিসমি? আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোবাসতেই পারোনি। যদি বাসতে তাহলে এমন করে ছেড়ে যাওয়ার কথা বলতে না। তুমি বিয়ের পর থেকে প্রত্যেকটা দিন আমার সাথে হাজারবার রাগ দেখিয়েছো, তাতে আমি কিছু বলেছি? আমি প্রতিবার তোমার রাগ ভাঙানোর চেষ্টা করেছি। তুমি এই 7টা দিন আমার সাথে কথা বলোনি। আমি তোমার পাগলামিটা কতটা মিস করেছি সেটা বলে বোঝাতে পারবো না। তোমাকে বারবার সরি বলার পরও তুমি আমাকে একটা সুযোগও দাওনি। আমি কাছে আসার চেষ্টা করেছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। এই তোমার ভালোবাসা? নিজেই ভালোবাসি বলে আবার অপর পাশের মানুষটাকে মাঝপথে ছেড়ে দেওয়াটাই কি তোমার ভালোবাসা ছিল? এটা তোমার ভালোবাসা ছিল না মিসমি, সম্পূর্ণটা তোমার আবেগ। আমি সেটা এখন বুঝতে পেরেছি। তোমাকে আমার সাথে যেতে হবে না, আর আমিও তোমাকে জোর করব না। আম্মু বলেছিল তার মেয়ের মতো বৌমাকে ছাড়া যেন বাসায় না যায়, কিন্তু আজকে আমাকে একাই ফিরতে হবে। আমি আব্বু আম্মুকে বলে দিব তাদের বৌমার ভালোবাসাটা মিথ্যে ছিল। সে শুধু তার ফ্রেন্ডকে বলেছিল আমাকে তার পছন্দ, কিন্তু আবেগের বশে একটা পিচ্চি ছেলেকে বিয়ে করে তাকে ভালোবাসতে পারেনি। উল্টো একটা মাস যেতে না যেতেই তার ভালোবাসাটা ফিকে হয়ে গেছে। আমার কথাতে মিসমি এবার বলতে আরম্ভ করলো, আমি তোমার উপরে রাগ করে আছি, উল্টো তুমি আমাকে রাগ দেখিয়ে কথা শোনাচ্ছ। এখন সব দোষ আমার। এতগুলো দিন যাবো তুমি আমাকে একটু জড়িয়ে ধরেছো কখনো? উল্টো সেদিন রাগ করে থাকার পরও যখন রাতে তোমার কাছে এসেছিলাম, পরদিন তুমি আমাকে এতগুলো কথা শোনালে, একটু আমাকে বোঝার চেষ্টাও করোনি। আর আজকে এসে এরকম করে কথা শোনাচ্ছ। তোমাকে কে আসতে বলেছে এখানে? সেই আবার রাগ দেখাচ্ছ? আচ্ছা, আমার জায়গায় তুমি কি করতে? মনে করো তুমি আমাকে 1 বা 2 বছর যাবৎ ভালোবাসো, আর আমি সবটা জানার পরও অন্য কাউকে বিয়ে করে নিলাম, তখন তুমি কি করতে? পারতে আমার ভাইকে কিংবা অন্য কাউকে 1 মাসের মাথাতেই বিয়ে করে নিতে? তাকে এত তাড়াতাড়ি ভালোবাসতে পারতে?
মিসমি মাথা নেড়ে নাসূচক উত্তর দিতে আমি বলতে আরম্ভ করলাম, তাহলে এত সহজে আমার ভালোবাসাটা তুমি পেয়ে যাবে কি করে ভেবে নিলে? তারপরেও তো আমি চেষ্টা করেছি নিজেকে তোমার সাথে মানিয়ে নেওয়ার, চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার। তুমি যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি। তুমি বড় কিছু নিজে থেকে চাওনি। জানতে তোমার হাজবেন্ড বেকার, তাহলে দিবেই বা কি করে? যবে থেকে আমাদের বিয়েটা ঠিক তখন থেকেই তুমি আমাকে সারাদিন চালিয়েছো, তারপরে আমি তোমাকে কিছুই বলিনি। সেদিন সেদিন ওরকম করে জেদ করেছিলে বলে রাগ করে একটা ধমক দিয়েছিলাম, কিন্তু আমি বুঝে গেছি এখনকার দিনে স্বামীর কোনো অধিকার নেই তার স্ত্রীকে বকাঝকা করার। আর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক দূরে থাক, এই বিয়েটাই মিথ্যে ছিল। তোমার বিয়েটা ভেঙেছিল, তাই তুমি অন্য কাউকে বিয়েটা করতে চেয়েছিলে আর আমাকে সামনে পেয়ে বলে দিলে। আমি কথাটা বলতেই মিসমি হাত দিয়ে আমার মুখটা আটকে দিল আর বলতে লাগলো, আর কখনো এমন কথা বলবে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি তুমি আমার রাগটা ভাঙানোর চেষ্টা করেছিলে, কিন্তু একটাবার আমাকে নিজের থেকে জড়িয়ে ধরনি, সেই জন্য রাগ হচ্ছিল। আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলে, তাহলেই তো আমার রাগটা ভেঙে যেত। বুকের সাথে একবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে আমি সব রাগ ভুলে যেতাম। তুমি সেটা এতগুলো দিনে কি বুঝতে পারোনি? সেই সুযোগ তুমি আমাকে দিয়েছো, আমাকে এত বেশি এড়িয়ে কেন গেলে? এই 7 দিন আমি তোমাকে ভালোবাসি, বাঁচতে পারবো না এরকমটা কেন ভেবেছিলে? আমার জায়গায় তুমি থাকতে কি করতে? একজনকে ভালোবেসে এত সহজে আরেকজনকে ভালোবাসা যায়? পারতে তুমি? মেয়েটা আবারও মাথা নেড়ে নাসূচক উত্তর দিল। মিসমি আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই কয়েকটা দিনে তোমার করা অবহেলাগুলো আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি কখনই আমাকে বুঝতে পারবে না মিসমি। একজন আমাকে বুঝতে পারলো না, কষ্ট দিল, তুমিও সেটা আবার আমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলে। আমার লাইফে আর কাউকেই দরকার নেই। তুমি মুখ দিয়ে একবার যখন বলেছো তোমার ডিভোর্স চাই, তাহলে আমি আজকে বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো যে তোমার ডিভোর্স চাই। তুমি থাকতে পারবে না আমার সাথে। 1 মাসেই তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আর তোমার আব্বু আম্মুকেও সবটা এখনই বলে যাবো। না, তুমি এগুলো বলবে না। আমি রাগের মাথায় এগুলো বলেছি ঈশান। আর তুমি যদি রাগ করে এসব সবাইকে বলো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেন? আমাকে বলার সময় মনে ছিল না স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান হতেই পারে? আমি তোমার রাগটা ভাঙিয়ে নিতাম, আজকে সেজন্য এখানে এসেছিলাম। আমি আগে ভাবতাম আমার বউয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া করব, আর তোমাকে বিয়ে করার পর থেকে আমার মনে হয়েছিল আমি তেমন কাউকে পেয়েছি, তাই প্রতিবার আমি তোমার রাগ ভাঙানোর চেষ্টা করেছি। আর তুমি এমন করে আমাকে ইগনোর করলে। ঠিক আছে, আর কখনো যেন ইগনোর করতে না পারো সেই ব্যবস্থাই আজকে করব। কথাগুলো বলে চলে আসতে গেলে মিসমি আমার পেছন থেকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। জানি না এখন আবার কিসের জন্য কাঁদছে। জোর করে ছাড়িয়ে নিলাম। তারপর মেয়েটার চোখের পানি মুছে দিতেই আবার আমাকে সামনে থেকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, না বউ, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এরকম কথা বলবো না। একটাবার জড়িয়ে ধরতে আমি তাহলেই তো শান্ত হয়ে যেতাম। শোনো, তুমি রাগ করে আমাকে বুকেও না, তোমার হয়তো অভ্যেস হয়নি, কিন্তু আমার তো হয়েছে। আমি আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। কাল রাতে আমার ঘুম হয়নি জানো, শুধু চোখ বন্ধ করেছিলাম। তুমি একটাবার কেন আমার কাছে আসলে না? আমি কি তোমার এতটাই পরেশান? তুমি আমাকে একটু ভালোবাসতে চেষ্টা করোনি? করছি তো, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টা করনি। তুমি না আমাকে সময়ও দিয়েছো না। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু তোমার পাগলামিটা হঠাৎ এমন করে বন্ধ হয়ে গেলে সেটা বুঝতে পারবো কি করে বউ? আমাকে যেমন তোমার চাই, তেমনি আমারও তোমাকেই চাই। কিন্তু কিন্তু তুমি আমাকে মেন্টালি টর্চার করেছো এই 7টা দিনে। আমি সরি জান, আর কখনো এরকম হবে না। ভুল করেছি তো মাফ করে দাও না প্লিজ। শোনা, আমি আর কখনো দুষ্টুমি করবো না ঈশান। আমি তোমাকে বারণ করেছি এই দুষ্টুমিটা করতে? আমি চাই আমার বউ সবসময় আমার জন্য এরকম পাগলামি করতে থাকুক, কিন্তু সে যদি এরকম করে সবসময় রাগ দেখায় তাহলে আমি কি করে ভালো থাকবো? আমিও তো একটা মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা কাজ করে। রাগ দেখাবে ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম রাগ দেখালে তো সেটা ভাঙাতে কষ্ট হয় না? ঠিক আছে, এরকম পাগলামিটা করবো না। আমি যখন যেটা বলবো তোমার কিন্তু শুনতে হবে জান। হ্যাঁ, সেটা তো শুনবো, কিন্তু হুটহাট করে ডিভোর্স দেওয়ার কথা বলে সেটা কিন্তু শুনতে পারবো না। আমি মজা করে কথাটা বলতে মিসমি আমার বুকে কিলঘুষি মারতে আরম্ভ করলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় কতগুলো চুমু দিয়েছি তা ঠিক নেই। একটা সময় শান্ত হলাম, তারপর 2 হাতে মেয়েটার মুখটা আজলাই নিয়ে মুখে 1000টা চুমু দিলাম।
আবারও বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত হলাম। এবার কিছুটা শান্তি লাগছে। মিসমি আমার বুকে চমক এলো, সাথে সাথে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মিসমি বুঝতে পেরে বলতে আরম্ভ করলো, আর আর কখনো এরকম করবে না জান, আমার রাগ কমেছে শোনো। না, তোমাকে অনেক অনেক আদর করলে তবেই কমবে বউ। মানে? আজব তো, বউকে আদর করব না? ভালোবাসি সেটার প্রমাণ দিতে হবে না? তুমি আমার আদর চাও না? আম্মু কিন্তু আমাকে কয়েকদিন যাবতই বলছে খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নিতে। আমার কথাতে মেয়েটা লজ্জা পেয়ে বউকের সাথে আরেকটু মিশে যাওয়ার চেষ্টা করে বলল, নির্লজ্জ বিহায় পুরুষ, সবার সামনে এগুলো বললে লজ্জা লাগে না বুঝি? এখন তোমার লজ্জা লাগছে না? নির্লজ্জর মতো বিয়ের পর থেকে এরকম সব কাণ্ড করেছো যে আমাকে প্রতিনিয়ত লজ্জায় পড়তে হয়েছে। তখন আমার কি অবস্থা হয়েছিল ভাবো, আর এখন তুমি বলছো তোমার লজ্জা লাগছে। লাগবে না, মেয়েদের লজ্জাটা একটু বেশিই থাকে, তুমি জানো না। এবার ছাড়ো আমাকে। পালিয়ে কোথাও যেতে পারবে না সুন্দরী, তোমাকে আমার কাছেই থাকতে হবে সারাটা জীবন। আমি আর কোথাও যেতে দিচ্ছি না আমার সিনিয়র বউটাকে। ঢং, ছাড়ো আমাকে। ঠিক আছে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই না, আমি কি এমন করে ছেড়ে যেতে বলেছি নাকি? জড়িয়ে ধরেছো তাই ছাড়তে বলেছি। ছেড়ে যাব সেদিনই যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার কথাতে মিসমি আমার বুকে কিলঘুষি বসিয়ে দিয়ে বলল, এমন কথা আর কখনো বলবে না চল। ঠিক আছে, এবার বাসায় চলো। হুটহাট করে বাসায় এলাম, আবার চলে যাব। কয়েকটা দিন থাকি এখানে, তারপরে যাবো শোনো। কাল বা পরশু আবার আসবো, আমার অফিসে কাজ আছে। আর আম্মু বলে দিয়েছে তার বৌমাকে যদি দুপুরের মধ্যে বাসায় না পায় তাহলে আমার খাওয়া বন্ধ। শ্বশুর বাড়িতে এসেছি পুরো খালি হাতে, কেমন দেখায় না বলো? এখন বাসায় চলো, ফুলসজ্জা করি, তারপর না হয় 2 দিন পর আবারও আসবো। মিসমি লজ্জায় আমার বুকের সাথে মিশে আছে, বুঝতে পারছি ওকে নেওয়াটা সহজ হবে, তাই হুটহাট করে মেয়েটাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিলাম। মেয়েটা আমার গলাটা জড়িয়ে ধরে বলল, এই কি করছো, ছাড়ো প্লিজ। দুজনকে কেউ দেখে ফেলে লজ্জায় পড়তে হবে ঈশান। আমি মিসমির কথা শুনলাম না, মেয়েটাকে কোলে করে নিয়ে নিচে আসলাম। মিসমিকে কোলে দেখে ওর আম্মু আমাদের সামনে এসে দাঁড়ালো আর বলল, কি হয়েছে আব্বু? মিসমি তোমার কোলে কেন? আম্মু, আপনার মেয়ে বলেছে কোলে করে না নিয়ে গেলে বাসায় যাবে না। রাগ করে না বলে চলে এসেছে, তাই বাসায় নিয়ে যাচ্ছি। আম্মু কিছু মনে করবে না প্লিজ। আম্মু বলেছে তার ছেলের বউকে না দেখলে আমাকে বাসায় ঢুকতে দেবে না। এখন বোঝুন কাণ্ড। আমরা আসি, হ্যাঁ, 2 দিন পর ঠিক ওকে নিয়ে আসবো। ভদ্রমহিলা হেসে জবাব দিল। আমি মিসমিকে নিয়ে বাইরে আসলাম। মেয়েটা বাইকে উঠে পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বাইক ড্রাইভ করছি আর বউটা আমার শরীরের সাথে লেপ্টে আছে, আর মাঝে মাঝে আমার গালটা নিজের দিকে করে চুমু খাচ্ছে। আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে নিজেকে। এত সুন্দর একটা বউ, আর এই নির্জন পরিবেশে দুজন একই সাথে সুন্দর একটা অনুভূতি তৈরি হচ্ছে মনে। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।